আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা যারা আজকে জয়েন করেছেন। আহ, ইতিমধ্যেই 23 জন এসেছেন। আমি খুবই ছোট মানুষ, এত বড় অডিয়েন্সের সামনে কথাবার্তা বলতে গেলে, বিশেষ করে এখানে দুই একজনকে আমি চিনি যারা রীতিমতো গবেষক পর্যায়ের এবং বইপত্র নিয়ে ভালো মতো কাজ টাজ করেন, এরকম মানুষজন জয়েন করেছেন। তো এটা দেখে আমি একটু ভয়ই পাচ্ছি। আহ, একটু ছোট করে বলি। আমার নাম উচ্ছ্বাস তৌসিফ। বিজ্ঞান চিন্তা নামের একটা সায়েন্স ম্যাগাজিন আছে প্রথম আলোর। তো ওখানে আমি কাজ টাজ করি টুকটাক। তো ক্যামসাস্টের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সায়েন্স বিজ্ঞান বিষয়ক লেখালেখি নিয়ে আলাপ করতে। তো আপু অনেকগুলো ভারী ভারী জিনিস বলেছেন যে কিভাবে লেখালেখি গুছিয়ে করা যায় বা কিভাবে আইডিয়া গুছানো যায় বা কিভাবে পরিষ্কারভাবে নিজেকে প্রকাশ করব। তো এরকম অনেক কিছু এখানে আছে। আমি একটু স্লাইড দেখাতে চাই। আমি একটা স্লাইড বানিয়েছি, সেটা তেমন কিছু হয়নি, বাট মেবি আপনাদেরকে একটু হেল্প করতে পারবে ভিজুয়ালটা। তো সেটা আমি শেয়ার করছি। তার আগে একটু এটুকু বলি যে আহ, লেখালেখি জিনিসটা হচ্ছে যে শেখানোটা একটু কঠিন। আহ, শেখানো যায়, অনেক বড় মানুষজন হয়তো করেছেন, আমার মতো ছোট মানুষ এই চেষ্টা করছেন, এটা বোধহয় একটা বিরল ব্যাপার এবং দুঃসাহস। আহ সেক্ষেত্রে আমি ভাবছি যে আসলে আপনাদের কাছ থেকে দু একজন যদি আগ্রহী হন, চাইলে মাইক অন করেও কথা বলতে পারেন অথবা মেসেজেও লিখতে পারেন যে আপনারা যারা এই সেশনে জয়েন করেছেন, আহ, আপনারা আসলে আজকে সেশনে কি শিখতে চাচ্ছেন। ছোট্ট করে বলতে পারেন বা বড় করেও বলতে পারেন যে মানে আপনারা আসলে কি আশা নিয়ে এসেছেন, যদি কেউ আগ্রহী হন আর কি। আচ্ছা ভাই, আমি বলি আর কি, মানে সাধারণত আমি খুব ওইরকম লিখতে পারি না। তো দেখা যায় যে আমার হয়তো কোনো একটা টপিক নিয়ে লিখতে চাচ্ছি, আইডিয়া আসতেছে, কিন্তু দেখা যায় ওই টপিকটা আসলে কিভাবে সাজাবো, এখানে আমার ঝামেলা হয়ে যায় যে শুরু থেকে কিভাবে ওই টপিকটা নিয়ে লিখবো, তারপর একটা টোটাল একটা আর্টিকেল দাঁড় করাবো, এটা আসলে হয়ে ওঠে না আর কি, যার কারণে দেখা যায় পরে লেখাই হয় না। তো আজকে হয়তো এরকম কিছু জানতে পারবো আর কি। আচ্ছা, কাজী তাসমিয়া আপু হাত তুলেছেন। জি ভাই, আমার যে বিষয়টা আজকে ওয়ার্কশপ থেকে জানতে চাই সেটা হচ্ছে যে কোনো ব্লগে অথবা ম্যাগাজিনে পাবলিশ করার জন্য একটা আর্টিকেলের কোন কোন বিষয়গুলো দেখা হয়, মানে কোন ক্রাইটেরিয়াগুলো দেখা হয়, আর সব বিষয় ঠিক থাকার পর ওই লেখাটা কিভাবে মানে পাবলিশ হয়, এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে আমি আজকে ওয়ার্কশপ থেকে জানতে চাই। আচ্ছা, কঠিন প্রশ্ন। ঠিক আছে, আমরা আস্তে ধীরে আসবো। আরো কেউ কি কিছু বলতে চান? অভি রায়হান লিখেছেন বিজ্ঞান বিষয়ক লেখালেখি কিভাবে শুরু করতে হয়, তথ্য গুছাতে হয় খুঁজতে হয়, এইসব বিষয় জানার জন্য জয়েন করেছি। আচ্ছা, শরীয়তুল্লাহ ভাই বলেছেন লেখালেখি সন্তুষ্টি লাগে না খুব একটা, কিভাবে এটাকে একটা আর্ট পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আপনার লেখা সুন্দর, ধন্যবাদ শরীয়তুল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু 9টা 10 বেজে গেছে, আমি খুব বেশি সময় আসলে নিতে চাই না। তো স্লাইডটা শেয়ার করি। আপনারা যদি কেউ আরো কিছু বলতে চান তাহলে চাইলে বলতে পারেন, মেসেজে চাইলে লিখতে পারেন। আহ কাজী তাসমিয়া আপু হাত তুলেছেন সম্ভবত। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে প্রেজেন্টেশনটা, স্লাইডটা যেটা বানানো আর কি, যে গল্প লেখালেখি আর আড্ডা এই তিনটা নিয়ে। তো এখানে কথাবার্তা হচ্ছে তো মূলত এই জিনিস যে কি করব, কেন করব এবং কিভাবে করব, এটা আর কি। তো আচ্ছা, আমি একটু চেক করি, একটা মেসেজ এসেছে। বিজ্ঞান চিন্তাতে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেন ম্যাগাজিন প্রকাশনার ক্ষেত্রে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা টুকটাক করে পরে কথা বলবো। যদিও এখানে আসলে বিজ্ঞান চিন্তাটা ফোকাস না, লেখালেখিটা একটু আমরা ফোকাস করার চেষ্টা করব। বাট লেখালেখি জিনিসটা তো অনেক ব্রড জিনিস, তো আমরা একটু
ছোটখাটো জিনিসপত্র, মানে নিজেরা আসলে কি করব সেটা নিয়ে একটু ছোট পরিসরে আলাপ করার চেষ্টা করি। তো প্রশ্ন হচ্ছে যে লেখালেখি কি, সেটা কিভাবে কেন করতে হবে এবং কিভাবে করতে হবে, এটা হচ্ছে কথা। তো এই ক্ষেত্রে যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় ক্ষমতা কি। তো এটা একটু ইন্টারেক্টিভ করে, মানে সেশনের লেন্থ একটু বেড়ে যাবে, না হলে আমি হয়তো অনেকের কাছ থেকে একটু শুনতে চাইতাম আর কি, যে মানুষের সবচেয়ে বড় ক্ষমতাটা কি। কিন্তু এক একজন এক এক উত্তর দিবেন অবশ্যই, তর্ক সাপেক্ষে উত্তর ভিন্ন হতেই পারে। কিন্তু বলা হয় যে জ্ঞান বিজ্ঞান না বা চিন্তা করার ক্ষমতা না, মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে গল্প বলার ক্ষমতা আর কি। তো গল্প বলার যে ক্ষমতা বা গল্প বলার যে আর্ট, সেটা নিয়ে আসলে একটু কথাবার্তাটা আমরা বলার চেষ্টা করব যে গল্প জিনিসটা আসলে কি। তো দেখা যায় যে যখন আমরা আসলে ফেসবুকে কিছু একটা লিখি বা এমনিতে কোথাও কিছু লিখি, বা আমরা যখন বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হয়, মোট কথা হচ্ছে যে ইন জেনারেল আমরা আসলে গল্প বলা এবং শোনার চেষ্টা করি। তো মানুষের মস্তিষ্ক আসলে কন্টিনিউয়াসলি গল্পটা বলতে চায়, সে গল্পটা বানাতে চেষ্টা করে এবং সেটা শুনতেও চায়। এবং ইন জেনারেল আপনি যে কোনো ভিডিও যখন আসলে দেখতে শুরু করেন, অথবা যে কোনো লেখা যখন পড়তে শুরু করেন, সেটা ফেসবুকের স্ট্যাটাস হোক বা এমনিতে মুভি হোক বা ফেসবুকে রিল দেখা হোক, ইন জেনারেল আপনি আসলে একটা গল্প শুনতে চান। এটা নিয়ে বিশেষজ্ঞদের অনেক মতামত আছে। ইউভাল নোয়া হারারির সেপিয়ান্স এর রেফারেন্স টানা যায়, কিন্তু ওই ধরনের রেফারেন্সিং বা বিভিন্ন কোটেশনের মধ্য দিয়ে না গিয়ে জাস্ট সিম্পল যদি কোনো উদাহরণ দেওয়া হয়, তাহলে আসলে আমরা একটু ওই এই ধরনের গল্পগুলোর দিকে তাকাতে পারি আর কি। এই গল্পগুলোর মধ্যে যেমন ইলিয়াড বা ওডিসির নাম হয়তো আপনারা জানেন, মানে হয়তো বলার কোনো কারণ নাই, আপনারা জানেন, কিন্তু বাই এনি চান্স যদি কেউ না জেনে থাকেন, এগুলো হচ্ছে আহ বিখ্যাত দুইটা কিংবদন্তির মতো বা মিথোলজি আমরা যেটাকে বলি আর কি। আহ যারা সাহিত্যিক আছেন তারা হয়তো শুধু বলবেন যে মহাকাব্য, বাট ইন জেনারেল এটাকে আমরা কিংবদন্তিতে ফেলতে পারি। রামায়ণ বা মহাভারত নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, কুতর্ক আছে, কিন্তু আমরা আসলে ধর্মীয় আসপেক্টে যাচ্ছি না। আমরা জাস্ট জিনিসটা যে কলেবর, যেভাবে জিনিসটা আসলে বর্ণনা করা হয়েছে এবং পুরা জিনিসটা আসলে কি, সেইখান থেকে, সেই দৃষ্টিকোণ থেকে, সেই পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে যদি চাই, তাহলে রামায়ণ বা মহাভারতও হচ্ছে গল্প। এবং আপনি যদি মিডিয়া দেখেন, যে কোনো রকম মিডিয়া, সেটা হচ্ছে আপনি যদি পত্রিকা পড়েন, তাহলে পত্রিকায় যে নিউজটা আসবে সেটা, সেখানে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, একটা গল্প বলার চেষ্টা করা হচ্ছে। টিভি যদি আপনি দেখেন, সেখানে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, গল্প বলার চেষ্টা করা হচ্ছে। আপনি যদি ফেসবুকে সার্চ টার্চ করেন, যে কোনো কিছু করেন, সেখানেও আসলে একটা গল্প বলারই আসলে চেষ্টা করা হচ্ছে। তো এই যে গল্প বলার প্রচেষ্টাটা, এইটা হচ্ছে মানুষকে সারা জীবনই হচ্ছে আকর্ষণ করছে। এবং আমরা যখন আসলে লেখালেখি নিয়ে কথা বলতে চাই, তখন আমরা আসলে এই গল্প বলার ধরনটা বা দক্ষতাটা নিয়ে আসলে কথাবার্তা বলতে চাই, যে গল্পটা আমরা কিভাবে বলবো বা কি করব। আহ চঞ্চল কুমার রয় রেজড এ হ্যান্ড। আচ্ছা ভাই, সরি একটু ইন্টারাপ্ট করলাম। জি, স্ক্রিনটা কি ভাই একটু ফুল করা যাবে? তাহলে হয়তো বা পরবর্তীতে সুবিধা হতো। আচ্ছা, আমার স্ক্রিন কি ফুল ছিল না এতক্ষণ? ওকে, না ভাই, মানে পুরো স্লাইড গুলো সাইডে আসতেছে। আচ্ছা আচ্ছা, রাইট, সরি। আমি একটু তাহলে প্রেজেন্ট স্টপ করি। আহ আচ্ছা, এখন কি আমার ফুল স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি ভাই, এখন জি দেখা ভাই। যাচ্ছে। আচ্ছা, রাইট, আর নিচে ভাই সরি। একটা লেখা আছে, ওই যে ওটা হাইড করে দিলেই হয়ে যাবে গেছে। আচ্ছা, ওইটা তো এমনিতে এয়ার ক্ষতি করতেছে না, ওই জন্য। ওকে, হাইড করে দিছি, দেখতে পাচ্ছেন তো সবাই, না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো
এই ধরনের এই যে কথাটা বলতেছিলাম যে গল্প বলার যে ইস্যুটা, এই ইস্যুটাই আসলে আমরা করতে চাই, মানে আমরা আসলে গল্পটাই বলতে চাই। সেটা হতে পারে যে উপন্যাস হতে পারে, অথবা আহ, এমনিতে আপনি যদি গল্প লিখতে চান, বা আপনি যদি ইভেন কবিতা লিখতে চান, আপনি যদি মুভি বানাতে চান, যে কোনো কিছু করতে চান, তাহলে আসলে আমরা গল্পই বলি। বাট আমরা যখন আসলে সায়েন্টিফিক আর্টিকেল লিখতেছি অথবা নন ফিকশন লিখতেছি, তখন আসলে আমরা গল্পই বলি আর কি। এটা হচ্ছে ইস্যুটা। তো পরের পৃষ্ঠায় যাই। এখানে আমরা দেখাইতে চাচ্ছি যে আপনি যখন একটা গল্প বলবেন, তখন আসলে গল্পে শব্দের ব্যবহার বা যুক্তিটা আসলে কোত্থেকে নিতে পারেন। এগুলো হচ্ছে টুকটাক সাজেশন, আমার নিজের কাজকর্মে এগুলো হেল্প করছে। আমরা যেহেতু একটু ছোট পরিসরে বলতেছি, সো একদম শুরু করার জন্য যে এখান থেকে আসলে জিনিসটা হতে পারে, মানে গল্প বলার জন্য তো আসলে আমার শব্দ ব্যবহার করতে হবে এবং একটা স্পেসিফিক আইডিয়া নিয়ে আলাপ করতে হবে। তো সেইটা আসলে আপনি এখান থেকে কিছুটা পেতে পারেন। আহ, আমরা যখন বাংলা ব্যাকরণ পড়ছি, তখন হচ্ছে আমরা সন্ধি আর সমাস নামে দুইটা জিনিস পড়ছি, যেটা নিয়ে আমরা হয়তো খুবই বিরক্ত ছিলাম। তো একটু ছোট করে রাখছি আমি, হোপফুলি দেখতে অসুবিধা হচ্ছে না। তো আমরা আসলে এটা নিয়ে খুবই বিরক্ত ছিলাম, কিন্তু এই যে বইটা, এই যে শব্দকল্প ধ্রুব নামের যে বইটা আছে, এটা আসলে একটা অ্যামেজিং বই সন্ধি শেখার জন্য। তো ব্যাকরণের একটু কাঠখোট্টা জিনিস নিয়ে 5-10 মিনিট একটু আলাপ করবো আর কি আমি। সেটা হচ্ছে যে, মানে সন্ধি জিনিসটা, যে আপনি একটা শব্দের সাথে আরেকটা শব্দকে মিলায় ফেলতেছেন, আহ, মানে এটারে কি বলা যায়, পদ আর কি, একটা পদের সাথে আপনি আরেকটা পদকে মিলায় ফেলতেছেন। সেইটা করে যে আপনি একটা নতুন শব্দ চাইলে তৈরি করতে পারেন, আপনি একটা উপসর্গ বা অনুসর্গ যুক্ত করতে পারেন বা প্রত্যয় যুক্ত করতে পারেন, এই বিষয়গুলো শব্দকল্প ধ্রুমে আছে। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে যে শব্দের ব্যবহারটা শিখানো হয়েছে, সেটা শিখানো হয়েছে গল্পে গল্পে, মানে এই সন্ধিটা পড়তে গিয়ে আপনি বোর হবেন না। আহ গল্প হচ্ছে, গল্প পড়তে পড়তে মানে আপনি আসলে গল্পটাই পড়বেন আর কি, এবং পড়তে পড়তে মোটামুটি জিনিসটা শিখে যাবে। আবার যুক্তির জন্য এখানে যে দুইটা বইয়ের কথা বলেছি, ছবিটা দেখতে পাচ্ছেন। প্রথমে বলি তিমির জন্য লজিক বিদ্যার কথা। তিমির জন্য লজিক বিদ্যা হচ্ছে ফরহাদ মজহারের বই। তো ফরহাদ মজহার হচ্ছে এখানে যে বইটা লিখেছেন, তার বই নর্মালি যেরকম হয় এই বইটা সেরকম না। পারসেপশন ডিফারেন্ট হতে পারে, মানে আপনি হয়তো তার ফিলোসফি বা লজিকের সাথে একমত হবেন না, বাট লজিক শেখানোর যে স্টাইলটা, গল্প হচ্ছে এবং একজন টিচার হচ্ছে তার স্টুডেন্টকে শেখাচ্ছেন বিভিন্ন লজিক, সেই জিনিসটা গল্পে গল্পে আপনি লজিকটা শেখার জন্য তিমির জন্য লজিক বিদ্যা একটা অসাধারণ বই আর কি। বাংলায় এরকম বই তো খুব কম। আরেকটা উল্লেখযোগ্য বই হচ্ছে যুক্তি ফাঁদে ফড়িং। এই বইটা চমক হাসানের, এবং এই বইটাও বেশ ভালো। এটা আবার ঠিক গল্পে গল্পে না, ফিচারাইজড লেখা আর কি, মানে লেখক নিজে লিখতেছেন, আলাপ আলোচনা করতেছেন, এই টাইপের লেখা আর কি এটা। আর আপনি যদি এখানে আমি ভুল জিনিস লিখে রাখছি, শব্দের ব্যবহার ও যুক্তি, ছন্দ ও লেখার নিয়ম, এই দুইটা জিনিস যদি শিখতে চান, মানে আপনার একটা লেখার টোনটা কিরকম হবে, ছন্দটা কিরকম হবে, এবং আপনি যে লেখালেখিটা করতেছেন, এই লেখার নিয়ম কানুন গুলো আপনি আসলে কোত্থেকে শিখবেন। তো এইটা শেখার জন্য কবিতার ক্লাস হচ্ছে মানে সবচেয়ে আদর্শ বই। এখন যিনি ফিচার লিখবেন বা যিনি আসলে গল্প লিখতে চান বা উপন্যাস লিখতে চান, তার আসলে মনে হতে পারে যে আহ, মানে ছন্দ কেন শিখবো, বা কবিতা জিনিসটা আসলে কেন শিখবো, বা কেন আসলে শেখা দরকার। তো কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, তো কেন আসলে এটা শেখা দরকার, এটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ, তার গল্প অনেক স্ট্রং সেটা আমি বলবো না, বাট তার যে ভাষা, তার যে লেখার ভাষা, যে কাব্যময় ভাষা, মানে পড়লেই ভালো লাগে এরকম একটা ভাষা, এই জিনিস খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আসলে তৈরি হইতেছে, মানে ভাষাটা কিভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায়। প্রথমে তো আপনি সন্ধি শিখে ফেললেন বা সমাস টাইপের জিনিসপত্রগুলো শিখে ফেললেন, তারপর আসলে আপনার
মানে ভাষাটা যে নিয়ন্ত্রণ করবেন ওইটা আসলে কিভাবে নির্দিষ্ট জায়গায় রাখা যায় এবং মানুষকে কিভাবে একটা আবেগের অনুভূতি দেওয়া যায় সেটা আহ ভালো আবেগ হতে পারে, মন্দ আবেগ হতে পারে, সেটা হয়তো তাকে উৎসাহ দেওয়া হতে পারে, কোনো কিছুতে আগ্রহী করে তোলা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেই জিনিসটার জন্য ছন্দ শেখাটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর কি। তো এখন এই ছন্দ নিয়ে কবিতার ক্লাসে নীরেন্দ্রনাথ চক্রবর্তী উনি একটা অসাধারণ কথা বলছেন। কথাটা হচ্ছে যে প্রকৃতি সবকিছুতে আসলে ছন্দ আছে। যে ফ্যানটা ঘুরতেছে সেই ফ্যানটার ঘোরার মধ্যে ছন্দ আছে, যে ট্রেনটা ছুটে যাইতেছে তার মধ্যেও ছন্দ আছে, যে পাখিটা ডাকতেছে, যে গাছটা নড়তেছে, পাতাটা নড়তেছে, সবকিছুতে আসলে ছন্দ আছে। ছন্দ শুধু একটা জিনিসে নাই, নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলতেছেন, সেটা হচ্ছে কবিতায়। কবিতায় ছন্দ নাই, কিন্তু ছন্দটা আনতে হয়, যেটা কবির কাজ আর কি। তো লেখালেখির ক্ষেত্রে বিষয়টা এরকম, মানে ইন জেনারেল গল্প বলেন, উপন্যাস বলেন, সেই ক্ষেত্রেও বিষয়টা এরকম যে সব জায়গায় আসলে একটা নিয়ম নীতি আছে, শৃঙ্খলা আছে, অনেক কিছু আছে। তো এইটা আপনার আসলে আপনার নিজের লেখায় আনতে হবে। যেটা আনার জন্য ছন্দ জিনিসটা জানাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে রাখতে পারে। লেখার নিয়ম কানুন শেখার জন্য মার্জিনে মন্তব্য সৈয়দ শামসুল হকের, আহ মোটামুটি চোখ বুজে বলে দেওয়া যায় যে বাংলায় আসলে এর চেয়ে ভালো কোনো বই নাই। তো কবিতা বলেন, আহ গল্প বলেন, উপন্যাস বলেন, এমনিতে লেখালেখি বলেন, যে কোনো কিছু সেটা যেরকমই হোক, সেই জিনিস শেখার যে কমপ্লিট গাইডলাইন আছে সেটা হচ্ছে মার্জিনে মন্তব্য। আর ফিচার, মানে ফিচার ধর্মী লেখা আপনারা যারা লিখতে চান, মানে এই ওয়ার্কশপে আপনারা যারা আসছেন, বিশেষ করে সায়েন্স আর্টিকেল বা সায়েন্টিফিক আর্টিকেল, বাংলায় ভালো লেখা বা জনপ্রিয় ধারার লেখা, অথবা একটু গভীর লেখা আপনি হয়তো লিখতে চান, কিন্তু আহ ভালোভাবে লিখতে চান আর কি। তো ভালো ফিচার লিখতে হলে এটা জাহিদ রেজা নূরের বই, লেখা বই, এই বইটা খুবই ভালো একটা গাইডলাইন হতে পারে আপনার জন্য। এখন মানে যে কোনো লেখালেখি মূল কথাটা হচ্ছে এটা, যে আপনার পড়তে হবে এবং লিখতে হবে আর কি। তো প্রথম যে বাক্যটা দেখতে পাচ্ছেন সেটা আসলে খুব প্রচলিত বাক্য, এবং মুনির হাসানের একটা বইও আছে এই নামে, পড়ো পড়ো পড়ো। তো লেখালেখির জন্য কথাটা হচ্ছে যে লেখো লেখো লেখো, মানে আপনি যদি লিখতে চান আপনার আসলে লিখতে হবে আর কি, এটা হচ্ছে মেইন কথা। তো এই যে মানে পড়তে হবে বা লিখতে হবে, এখন প্রশ্নটা হচ্ছে কেন লিখবো। তো যে কোনো সেশনে সম্ভবত এটা নিয়ে একটা আলাপ আলোচনা থাকে যে লেখালেখি কেন গুরুত্বপূর্ণ বা বিজ্ঞান লেখালেখি কেন গুরুত্বপূর্ণ, কিন্তু এই উত্তরটা আমি এখানে দিতে চাই না বা আমি এটা নিয়ে এখানে আলাপ করতে চাই না। আমি আগে এক দুই জায়গায় কথাবার্তা যখন বলছি সেটা নিয়ে আলাপ আলোচনা করছি, এবং এটা নিয়ে আপনি প্রচুর আলাপ আলোচনা পাবেন, যে কোনো জায়গায় সার্চ করলে প্রচুর জিনিস পাবেন। বাট এই উত্তরটা আমি এই কারণে দিতে চাই না, না যে আপনি এই উত্তরটা অনেক জায়গায় পাবেন, এটা কারণ না। কারণটা হচ্ছে যে দুনিয়াটা আসলে অনেক কাজই আছে। আপনি কেন লিখবেন, মানে আপনি যদি ইন্টারেস্টেড হন, কোন একটা কারণে আপনি ইন্টারেস্টেড আসলে হইছেন, সেই কারণেই আপনি লিখবেন। আমি আপনারে বলবো যে বাংলায় লেখা গুরুত্বপূর্ণ, অথবা রিচার্ড ফাইনম্যান একটা খুব বিখ্যাত কোট দিয়ে গেলেন, অথবা স্টিভেন হকিং জনপ্রিয় ধারার লেখালেখি করছেন, অথবা বাংলায় কেউ ভালো লিখতেছে না এজন্য আপনার কাছে মনে হইতেছে যে মানে আপনাকে কেউ বলতে পারে যে এটা একটা মহান দায়িত্ব হিসেবে কাঁধে তুলে নিতে, যে আপনারই তো লিখতে হবে, মানে আপনি না লিখলে আসলে কি হবে দুনিয়ার। কিন্তু এই যে মানুষজন আপনার যে পরামর্শটা দিতেছে বা যে কথাগুলি বলতেছে, এইগুলা আসলে আপনার কেন লিখবার উত্তর হইতে পারে না। আপনি কেন লিখবেন সেটা আসলে আপনি জানেন। আপনার সেটা ভালো লাগা হইতে পারে, আপনার সেটা পেশার কারণে হইতে পারে, আপনি হয়তো মানুষের গল্প শোনাইতে চান, আপনি হয়তো মানুষের বিজ্ঞানে আগ্রহী করে তুলতে চান, অথবা আপনি হয়তো জাস্ট এমনি লিখতে চান আর কি, কোনো কারণ নাই, এমনি লিখেন, এটা হইতেই পারে। ঠিক আছে, প্রসঙ্গত ক্রিস্টোফার নোলানের জোকার মুভিটার কথা আমরা বলতে পারি, যে জোকার আসলে মুভিটা আপনারা দেখছেন তো না? আহ, আমি যেহেতু এক পাখি কথাবার্তা বলতেছি, সো আমি আসলে জানি না যে মুভিটা। জি ভাই। আচ্ছা, সো এই মুভিটা যারা দেখছেন, মানে সবাই হোপফুলি এখানে দেখছেন, সো আপনারা জানেন যে জোকার আসলে কেউ সৃষ্টি করে কেন, এটার কোনো কারণ নাই। মানে
তার যে অনেক ভালো লাগে সেটাও আসলে যে স্পেসিফিক কারণ তাও না, মানে করে আর কি। তো সেই কারণেও আসলে আপনি লিখতে পারেন। তো কারণটা আপনি জানেন, আপনি খুব ভালোভাবে জানেন, এবং যদি না জেনে থাকেন তাহলে আসলে আপনার জানা উচিত। এবং যেই কারণে আমি আসলে এই যে এখানে শুরুতে এই কি কেন কিভাবে কেন নিচে একটা দাগ দিয়ে রাখছি, যে কেনর উত্তরটা আসলে এখানে নাই। এটা সবচেয়ে ডিপ প্রশ্ন। যে কোনো কিছুর ক্ষেত্রে 3টা প্রশ্ন করতে হয়, যে হোয়াট, হোয়ার, ওয়াই, আর হচ্ছে হাউ। এই 3টা প্রশ্নই করতে হয়, মানে কি কেন কিভাবে। এর মধ্যে যারা টুকটাক জিনিসটা হালকা ভাবে জানতে চায় তারা আসলে জিনিসটা কি সেটা জানতে চায়। যারা আরেকটু দ্বিতীয় ধাপে যাইতে চায় তারা আসলে জানতে চায় যে জিনিসটা কিভাবে কাজ করে। তৃতীয় ধাপে গিয়ে আমরা আসলে জিজ্ঞেস করি যে এটা কেন হইতেছে। এবং এটার একটা খুব আদর্শ উদাহরণ আছে, উদাহরণটা স্লাইডে নাই, বাট এটার খুব একটা আদর্শ উদাহরণ আছে। উদাহরণটা হচ্ছে যে নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কার। মানে আপেলটা যে মাটিতে পড়লো এটা নিউটন দেখছেন, এই যে গল্পটা আছে সেই গল্পের পরের ধাপে গিয়ে নিউটন জিজ্ঞেস করলেন যে মানে জিনিসটা কিভাবে মানে কেন হইতেছে। তো এটা করতে গিয়ে উনি যেটা করলেন, উনি বের করছেন যে কিভাবে উত্তরটা, যে কিভাবে জিনিসটা কাজ করে। এবং নিউটন পরে আসলে বলে গেছেন যে কেন জিনিসটা কাজ করে এটা আসলে উনি জানেন না। আহ আমার একাট্টু উল্টাপাল্টা কথা হয়ে যেতে পারে, 19-20 হয়ে যেতে পারে, বাট মোটা দাগে বিষয়টা ছিল যে নিউটন আসলে জানতেন না যে কেন মহাকর্ষ কাজ করে। তো এই প্রশ্নটা আসলে আমরা মানে তৃতীয় ধাপে গিয়ে বা আরেকটু গভীর ধাপে গিয়ে করতে পারি। নিউটনের উদাহরণটা দেওয়ার একটা কারণ আছে। আপনি হয়তো অনেক ভালো লিখেন, আপনি হয়তো জানেন কিভাবে লিখতে হয়, কিন্তু আপনি হয়তো জানেন না যে কেন। তো আপনি হয়তো গ্রেট হয়ে যেতে পারেন, আপনি হয়তো অনেক ভালোভাবে কাজটা করতে পারেন, বাট যে আসলে কেনর উত্তরটা জানে, যেমন মহাকর্ষের ক্ষেত্রে কেনর উত্তরটা আলবার্ট আইনস্টাইন বের করছিলেন, তো উনি আসলে পরের ধাপে চলে যেতে পারবেন আর কি। তো এটা আপনাদের জন্য ছাড়া থাকলো। এখন প্রশ্ন হচ্ছে যে কি লিখবো। কেনর উত্তরটা আমরা পাইছি, কি লিখবো আর কি। তো এটার উত্তর হচ্ছে যা ইচ্ছা, আপনার যা লিখতে ইচ্ছা করে আপনি তাই লিখবেন। আপনার যদি কবিতা লিখতে ইচ্ছা করে, দুনিয়ার মানুষজন যদি বলে যে তুই কবিতার কি বোঝস, তোর তো কবিতা কিছুই হয় না, তবু আপনি কবিতাই লিখবেন। কেউ হয়তো আপনারে বলতেই পারে যে এটা আসলে হইতেছে না কিছু, কিন্তু তাতে আসলে কিছু আসা যায় না। আপনার কবিতা লিখতে ইচ্ছা করতেছে, আপনি কবিতা লিখবেন। হ্যাঁ, এটা ঠিক আছে, সমালোচকরা এটা নিয়ে কথাবার্তা বলতেই পারে, গভীর পরিসরে গিয়ে আসলে এটা নিয়ে আলাপ হইতেই পারে যে আপনার কবিতায় ছন্দ আছে কিনা, বা আপনি নতুন কিছু সৃষ্টি করলেন কিনা, এটা আসলে কবিতা হইলো কিনা। যেমন মুর্তজা বশীর বলে গেছেন যে নতুন কিছু যদি সৃষ্টি না করে তাহলে আসলে কবিতা হবে না। তো মুর্তজা বশীরের কথা বেদবাক্য না। এখন বিষয়টা হইতেছে যে কবিতা হইতেই হবে বা কিছু একটা হইতেই হবে, এটা হচ্ছে বড় বিষয় হচ্ছে যে আপনার ইচ্ছা করতেছে আপনি লিখবেন, আপনার কবিতা লিখতে ইচ্ছা করতেছে আপনি লিখবেন, আপনার গল্প লিখতে ইচ্ছা করে আপনি লিখবেন, আপনার যদি সায়েন্স নিয়ে লিখতে ইচ্ছা করে তাহলে আপনি তাই লিখবেন। সো আপনার যা ইচ্ছা, এটা হচ্ছে কথাটা। এখন এখান থেকে আপনারা যে প্রশ্নগুলো কিছু কিছু করছেন, এগুলো একটু একটু আপনাদেরকে আমি উত্তর দেওয়া শুরু করব যতটুকু পারা যায় আর কি। তো এখন কথাটা হচ্ছে কিভাবে লিখবো। তো এটার সবচেয়ে বড় উত্তরটা আপনারা দেখতেই পাচ্ছেন স্লাইডে, মুখের ভাষায়। তো লেখ্য ভাষায়, যে লেখ্যর উপর কোটেশন মার্ক দিছি, এটার কারণ হচ্ছে যে যেটা আমাদের প্রমিত ভাষা, যেই ভাষায় পত্রিকায় লেখা হয়, যেই ভাষায় বিটিভিতে একসময় কথা বলা হইতো, সেই ভাষায় লেখাটা আসলে আমাদের উদ্দেশ্য না। একটা লেখা দেখতে একদম ঝকঝকে তকতকে হইতে হবে, এটা আসলে আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আইডিয়াটা প্রকাশ করা। সৈয়দ শামসুল হক চলতি ভাষায় লিখে গেছেন, আঞ্চলিক ভাষায় লিখে গেছেন। এরকম এখন তো আসলে ভাষার টোনও অনেকখানি শিফট হয়ে গেছে। আমরা আমাদের বাংলার মধ্যে প্রচুর ইংরেজি বলতেছি, সেটা নিয়ে তর্ক হইতে পারে যে এই ভাষাটা পুরোপুরি হয়তো বাংলা না, বাংলিশ টাইপের হয়ে গেছে কিনা, সেটা একটা ভিন্ন আলাপ। কিন্তু আপনি আপনার মুখের ভাষায় লিখবেন, আপনার কাজ হচ্ছে আপনি যে আইডিয়াটা প্রকাশ করতে চান সেটাই লিখবেন। তো আপনি আসলে জানেন যে আপনি গতকালকে এক জায়গায় গেছিলেন, সেখানে যায় দেখছেন যে একটা মানুষ দৌড় দিচ্ছে, দৌড় দিতে গিয়ে কোথাও একটা বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে সে পড়ে গেছে, এই কথাটাই আপনি বলতে চান। তো এই যে আপনি দেখছেন যে একজন মানুষ দৌড় দিছে, বাড়ি খেয়েছে, পড়ে গেছে, সেটা আপনি লিখেন। এটা নিয়ে সাহিত্য আপনার করার দরকার নেই,
প্রাথমিকভাবে আর কি আপনি যখন লেখালেখিটা শুরু করে দিবেন, আপনার লেখা এডিট হবে, অনেক কিছু হবে, অনেকগুলো স্টেজের পরে গিয়ে আপনার আসলে মানে একটা স্টাইল দাঁড়াবে, আপনি একটা সার্টেন স্টাইলে লিখতে শুরু করবেন, সেইটা অনেক পরের বিষয়। কিন্তু প্রাথমিকভাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিজের যে আইডিয়াটা আছে সেটা প্রকাশ করা, এবং মানুষ যাতে আইডিয়াটা বুঝতে পারে সেইভাবে জিনিসটা লেখা। এবং সেটা আমরা কিভাবে করি নর্মালি, আশা করি আর কি যে এরকম হয় না নিশ্চয়ই যে আপনি মুখে একটা কথা বলতেছেন কিন্তু কেউ বুঝতে পারতেছে না, এরকম আশা করি হয় না। তো আপনি আপনার যে মুখের ভাষায় যে কথাটা আছে, যেভাবে আপনি কথা বলেন, আপনি আসলে সেভাবেই লিখবেন, আপনার অন্য কিছু আসলে চিন্তা করার দরকার নেই। তো এখন আইডিয়া কোত্থেকে পাবেন? আচ্ছা, এটা নিয়ে আলাপ করার আগে আমি একটু প্রশ্ন করি, সেশন কি খুব বোরিং হয়ে যাইতেছে? না। জি না ভাই। না ভাই, অনেক সুন্দর লাগতেছে। না, আচ্ছা, অ্যাকচুয়ালি বোরিং টোরিং হয়ে গেলে আমাকে বললেন, তাই একটু গ্যাঞ্জাম কমায় দিব। আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা আসলে ওই যে উদ্দেশ্য যেটা ছিল যে আপনার আইডিয়া প্রকাশ করাটা হচ্ছে উদ্দেশ্য, তাই তো? তো আইডিয়া জিনিসটা আসলে কোত্থেকে পাবেন? তো আবারও আমরা ক্রিস্টোফার নোলানের কাছে ফিরি। হোপফুলি সবাই ইনসেপশন মুভিটা দেখছেন। ইনসেপশন মুভিতে এই কথাটা আছে আর কি, যে একটা আইডিয়া হচ্ছে ভাইরাসের মতো এবং এটা খুবই কন্টাজিয়াস, মানে ছোঁয়াচে। তো আমরা মানে আইডিয়া নিয়ে অনেক ভালো ভালো কোট আছে, কিন্তু মানে ধরেন আইডিয়ার কখনো মৃত্যু হয় না বা এরকম মহান মহান কোট আছে, বাট এখানে যে কথাটা বলা হইতেছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে কারণে এটা আমি এখানে দিছি যে ইট ক্যান গ্রো টু ডিফাইন অর ডিস্ট্রয় ইউ। মানে আপনার যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা হয় আপনাকে ডিফাইন করবে অথবা আপনার লাইফ ধ্বংস করে ফেলবে বা আপনারা ধ্বংস করে ফেলতে পারে। কিন্তু মানে জিনিসটারে আপনি আসলে হেলাফেলা করতে পারবেন না। তো এটা হচ্ছে আইডিয়া। এখন আইডিয়া মৌলিকও হইতে পারে। আমরা যে বাংলাদেশে লেখালেখি করি সেগুলো একটু সেকেন্ডারি টাইপের জিনিসপত্রই হয় বেশিরভাগ ক্ষেত্রে। সেটা নিয়ে হয়তো আমরা আবার পরে কথাবার্তা বলবো, যেহেতু এক দুইজন জানতে চাইছেন বিজ্ঞান চিন্তার কথা। তো এমনিতে ইন জেনারেল আইডিয়া জিনিসটা হচ্ছে যে আপনার মাথার মধ্যে যা আছে বা আপনার যে আইডিয়াটা আছে সেটা নিয়ে আপনি আসলে লিখতে পারেন, অথবা আপনি বিভিন্নভাবে আসলে আইডিয়া পাইতে পারেন। তো এটা এই আলোচনাটায় আমরা আবার একটু পরে আসব। আবার আমরা আসলে এদিকে আসি যে ওই যে আমরা শুরুতে একটু বলছিলাম, আমি ইচ্ছা করে একটু লাইনটা আঁকা বাঁকা করতেছি, সেটা আবার আমরা একটু পরে বলবো। তো ওই যে আমরা বলছিলাম যে এই যে ধরেন আপনার একটা আইডিয়া জেনারেট হয়েছে, এখন আপনি আসলে এটা নিয়ে বলতে চান, মুখের ভাষায় বলতে চান, আপনি আসলে কি বলবেন? ওই যে আমরা শুরুতে বলে আসছিলাম যে গল্প, আপনি আসলে এই গল্পটাই বলবেন। এবং আপনি যদি দেখেন যে আলবার্ট আইনস্টাইনের কথা যখন আমরা আসলে শুনি আর কি প্রথম, তো ঝাঁকড়া চুলের একজন বিজ্ঞানী এবং ভুলো মনা একজন বিজ্ঞানী, এরকম একটা গল্প আসলে আলবার্ট আইনস্টাইনকে নিয়ে আছে। তো আইনস্টাইনের নাম শুনলে আপনার হয়তো, আপনি যদি সায়েন্স এনথুজিয়াস্ট হন, তাইলে আপনার মাথায় হয়তো আসতে পারে যে ইকুয়ালস টু এমসি স্কয়ার বা আপেক্ষিকতা তত্ত্ব বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু সারা মানে বিশ্বের মানুষ বা আইনস্টাইনের যে চরিত্র, আইনস্টাইনের নিয়ে যে পরিমাণ কৌতুক আছে, সেটা হচ্ছে যে লোকটা সবকিছু ভুলে যাইতো। সে ট্রেনে উঠছে, টিটি এসে বলছে যে স্যার আপনার টিকিটটা, মানে টিটি আসছে সামনে, সে পকেট হাত চাইতেছে যে টিকিটটা খুঁজে পাইতেছে না। তো টিটি বলছে স্যার আপনার টিকিটটা লাগবে না। আইনস্টাইন বলছে টিকিট না পাইলে তো আমারই বিপদ, কারণ ঠিকানা তো ওইখানে লেখা আছে। সো এই যে গল্পটা, আইনস্টাইন নিয়ে যে গল্পটা, অথবা এই যে নিউটনের মহাকর্ষ, মহাকর্ষ কি এই জিনিস হয়তো অনেকেই জানে না, কিন্তু নিউটনের মাথায় যে একটা আপেল পড়ছে এই কথা সম্ভবত সবাই জানেন। তো এই গল্পটা আসলে খুব গুরুত্বপূর্ণ। তো আপনি যখন আসলে মহাকর্ষের কথা বলতেছেন, তখন আপনি যদি আসলে এটা থেকে শুরু করেন আর কি, যে আহ দুইটা ভরের মধ্যে এরকম হয় এবং তার দূরত্ব এই অনুযায়ী হয়, ওইটা দিয়ে আসলে হবে না। মানে আপনার আসলে গল্পটা শোনাইতে হবে, এবং সেটা নিউটনের আপেল পড়ার গল্প হইতে পারে, অন্য গল্প হইতে পারে আর কি। তো এখন এই যে আপনি গল্পটা বলবেন, এখন কথাটা হইতেছে যে আপনি আসলে কাকে গল্পটা বলবেন। তো এটা যদি সিরিয়াস আলোচনা হইতো এবং ধরেন একাডেমিক প্রফেশনাল টাইপের আলোচনা হইতো, তাহলে আমরা ইংরেজিতে বলতাম যে নো ইউর অডিয়েন্স, তোমার পাঠকরা জানো বা লেখার টোন ঠিক করো। কিন্তু আমরা এরকম মানে হাবিজাবি কথা না, বার্তা না বলে আমরা একদম স্পেসিফাই করে বলি যে আপনি যে লিখবেন
আপনি যে গল্পটা শোনাইতেছেন, আপনার আসলে এটা ঠিক করতে হবে যে আপনি গল্পটা আসলে কারে শোনাইতেছেন। তো একটা বাচ্চারে যদি আপনি গল্প শোনান, তারা একভাবে গল্প শোনাইতে হবে। আপনারা যারা এখানে আছেন, আপনাদের যে বয়স, এই বয়সের মানুষদের জন্য একভাবে গল্প বলতে হবে। আবার যারা বয়স্ক মানুষ, তাদের জন্য কথাটা বলতে হবে আরেকভাবে, বা গল্পটা বলতে হবে আরেকভাবে। এটা যদি আপনি একটু খেয়াল করেন, আহ এই মিটিং এ সম্ভবত উপস্থিত আছেন নাহিয়ান ভাই। তো নাহিয়ান ভাই হচ্ছেন বইটই নিয়ে কাজ করে আর কি, ওনার একটা পেজ আছে বুকস উইথ নাহিয়ান। তো নাহিয়ান ভাই আমাকে একটা বই পড়তে দিছিল, ছোট্ট রাজপুত্র। তো ওই বইটা হচ্ছে বাচ্চাদের জন্য, মানে শিশুদের জন্য কিভাবে লিখতে হয়, ওইটার একটা আদর্শ উদাহরণ। তো আমি আসলে বাচ্চাদের জন্য টুকটাক লেখার চেষ্টা করছি, এবং ওই বই পড়ে আমি আসলে বুঝছি যে আমি আসলে বাচ্চাদের জন্য, মানে শিশুদের জন্য আমি আসলে লিখতে পারি না। তো শিশুদের জন্য কিভাবে লিখতে হয়, যেমন ধরেন হরর গল্পের কথা যদি আমি বলি, যে ড্রাকুলা তো একটা ভালো হরর গল্প। আপনারা হয়তো কেউ পড়ছেন, হয়তো কেউ পড়েননি, এরকম হইতে পারে, বাট হোপফুলি ড্রাকুলার নাম সবাই শুনছেন। তো এটা একটা ভালো গল্প। কিন্তু হুমায়ুন আহমেদ যখন হরর গল্প লিখতেছেন এবং বাচ্চাদের জন্য লিখতেছেন, তখন আমরা দেখতেছি যে একটা ভূত আসছে, আহ সেই ভূতটা এসে একটা বাচ্চারে ভয় দেখাইতে চেষ্টা করতেছে, এবং বাচ্চাটা ভয় পাইতেছে না, এবং ভূতটা বাচ্চাটারে বলতেছে যে তার আসলে পাইতে হবে, কারণ সে যদি ভয় না পায় তাহলে ভূত সমাজে আসলে সে, এই ভূত আসলে মুখ দেখাইতে পারবে না, এবং সে আসলে এই জন্য কান্নাকাটি করতেছে। ঠিক আছে? তো মানে আপনার যে অডিয়েন্স, আপনি যখন একটা বাচ্চার জন্য বলতেছেন, তখন আসলে আপনার একভাবে বলতে হবে জিনিসটা। আর আপনি যখন বড়দের জন্য বলতেছেন, আপনি যদি আহ আপনার বাবা বা চাচা বা বয়স্ক যারা আছে তাদের সঙ্গে যদি একটু গল্প করেন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। অথবা এই যে আমরা এখন সব জায়গায় দেখতেছি যে জেনজি যেটা দেখতেছি, আমরা তো মানে এখন তো জেনজির পরে আসলে আরো 1-2 প্রজন্ম চলে আসছে, জেন আলফা, সম্ভবত জেন বিটা এখন আছে। তো প্রত্যেকের ভাষা তো আসলে ভিন্ন। আমার জন্ম হচ্ছে 96-তে, মানে আমি একটুর জন্য হচ্ছে জেনজির কার্ডটা আসলে পাস করতে পারি নাই আর কি, একটু বুড়া হয়ে গেছি সম্ভবত, এই টাইপের কিছু একটা। এনিওয়ে, তো ঘটনা হইতেছে যে জেনজিদের যে একটা আলাদা ভাষাটা আছে, এটা তো আমরা অলরেডি দেখতেছি। তো এইটা আর কি বিষয়টা, যে আপনি কাকে গল্প বলতেছেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এবং যাকে আপনি গল্প বলতেছেন তার মতো করে আসলে আপনার গল্পটা বলতে হবে, এবং সেই অনুযায়ী আপনার আসলে লেখা সেট করতে হবে, সবকিছু ঠিকঠাক করতে হবে। এবং এই লেখার ধাঁচটা আসলে কিরকম, সেইটার উপর আপনি পরের জিনিসটা ঠিক করবেন। যে আপনার লেখা তো আপনি জানেন, মানে কাকে বলতেছেন গল্পটা, এটা তো আপনি বুঝছেন। এখন আসলে আপনি কি টাইপের গল্প বলতেছেন, আপনি কি ফিচার লিখতে চান, মানে সিরিয়াস ভঙ্গিতে গল্পটা বইলা যেতে চান, নাকি একটু ক্যাজুয়ালি বলতে চান, নাকি ফর্মালি একদম বইয়ের মতো করে লিখতে চান। এটা কি একাডেমিক আলোচনা, আপনি কি একটা পেপার পাবলিশ করবেন, নাকি এটা নন একাডেমিক আলোচনা, এরকম আসলে বিষয়গুলো আছে। এখন যে কথাটা, সেটা হইতেছে আপনি যদি গ্রেট হইতে চান, আপনি যদি ভালো লেখালেখি করতে চান, আপনি হয়তো ভাবতেছেন যে আপনি লেখা টেখা মজা পাইতেছেন না, এবং আপনি আসলে গ্রেট হইতে চান, আপনার অ্যাকচুয়ালি ভিশনটা আছে। তো আপনি যদি গ্রেট হইতে চান, তাহলে আপনার অবশ্যই নিয়মটা ভাঙতে হবে, কিন্তু তার আগে আপনার নিয়মগুলা জানতে হবে। ওই যে আমরা শুরুতে কথাবার্তা বলে আসছি যে মার্জিনে মন্তব্য পড়ার কথা বলছি, অথবা ভালো ফিচার করতে হলে ওই যে ছন্দের কথা বলছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর। এখন ধরেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা আছে, যে কবিতায় আসলে কোন রকম ছন্দ মানা হয়নি। সৈয়দ শামসুল হকের এরকম কবিতা আছে যে কবিতায় আসলে ছন্দের কিচ্ছু নাই। গদ্য কবিতা আছে, অনেক রকম কবিতা হইতে পারে। এখন কবিতায় ছন্দ থাকতে হবে, এটা ট্রু, কিন্তু বড় কবিরা ছন্দ আসলে ভাঙতে পারে, কিন্তু সেই জন্য আপনার ছন্দ জিনিসটা জানতে হবে। এমন যদি হয় যে আপনি ছন্দটা জানেনই না, এবং আপনি আন্দাজি একটা লেখা লিখছেন এবং আপনি দাবি করলেন যে এটা কবিতা, মানে তর্ক বিতর্ক হইতেই পারে, আপনি বলতে পারেন, বা বড় সাহিত্যিকরা বলতেই পারেন যে কবি যদি দাবি করে যে এটা কবিতা, তাহলে এটা কবিতা হয়ে গেল। বাট মানে আমরা জাস্ট ইন জেনারেল ফর্মে কথাটা বলতেছি, যে আপনি যদি ছন্দ নামে না লেখেন, তাহলে আসলে এটা কবিতা হবে না। তো আহ, আপনি যে ফিচারটা লিখতে চাইতেছেন, বা আপনি যে গল্পটা বলতে চাইতেছেন, সেইটা বলার আসলে নিয়মটা কি, এই নিয়মটা আপনার একটু জানতে হবে। যাই না শুনে তারপর আপনি জিনিসটা ভেঙে ফেলতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। তো এটা হচ্ছে যে কোনো বিপ্লব করার
প্রথম উপায়। আপনি যদি সায়েন্সের দিকে দেখেন, আইনস্টাইন যে নিউটনের পরে এসে বিপ্লব করছে, সেটার জন্য তার এই জিনিসটা জানতে হয়েছে। মানে আগের পুরো জিনিসপত্রগুলো জানতে হয়েছে, তারপর সে জিনিসটা আসলে ভেঙে চুরে ফেলতে পারছে। আপনি যদি রবীন্দ্রনাথের দিকে দেখেন, সে তার আগের মানুষজনের লেখা টেখার নিয়ম কারণ সব ভেঙে টেঙে ফেলছে। তো আগে সবকিছু সে জানে, এই কারণে সে ওই জিনিসপত্রগুলো যাই না, তারপর সে ভাঙার চেষ্টাটা করছে। আপনি একটা সমাজে আসলে বিপ্লব ঘটায় ফেলতে চান, কিন্তু আপনি ওই সমাজের নিয়ম কানুন কোনো কিছু জানেন না, তাহলে আসলে আপনি এর ভিতরে ঢুকতেই পারবেন না। আপনার আসলে আগে পুরো জিনিসটা জানতে হবে, এরপর আপনি আসলে নিয়ম ভাঙাচোরা করবেন আর কি। তো এইটার জন্য, এই যে বিষয়টা, এটার জন্য আপনার আসলে লার্নিং ভার্সেস অ্যাকোয়ারিং এর বিষয়টা একটু বুঝতে হবে। এবং আমি জানি না এটা হওয়ার কথা যে ইংরেজি শেখা নিয়ে এই কথাটা হয়তো আপনারা শুনছেন, বাট আমার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যখন ইন্টারের ফার্স্ট সেমিস্টারে ছিলাম, তখন আমি ইংরেজিতে মানে টেনে টুনে পাস করছি আর কি। ঠিক আছে, ফেল করারই কথা, স্যার একটু গ্রেস মার্ক দিয়ে কোনো মতে পাস টাস করা দিছে আর কি। তো ইংরেজি একদমই পারতাম না আমি। তখন আমার এক বন্ধু আমারে বললো যে ফ্রেন্ডস নামের একটা সিরিজ আছে, এটা দেখো। তো ও এটা আমার ইংরেজি শেখার জন্য দেখতে বলে না, এমনি দেখতে বলছে আর কি। তো আমি সিরিজটা দেখা শুরু করলাম এবং মেন্টাল অনেক স্ট্রেসে ছিলাম। এরপরে দেখা গেছে যে একটা দীর্ঘ সময় ধরে আমি ফ্রেন্ডসই দেখতেছি। তো 10 সিজন আছে, প্রত্যেক সিজনে অনেকগুলা পর্ব, 20টার মতো করে মনে হয় পর্ব। তো এগুলোই আমি বারবার দেখতেছি এবং দেখতে দেখতে আমার কান আসলে ইংরেজি শুনতে অভ্যস্ত হয়ে উঠতেছে। আমি আসলে ইংরেজির সেন্স অফ হিউমারটা বুঝতে পারা শুরু করছি এবং আস্তে ধীরে আমি আসলে ইংরেজির ভিতরে ঢুকতে শুরু করছি। তো আমার কাছে এটা কোনো গ্রেট পরামর্শ না, কিন্তু আমার কাছে যদি কেউ জানতে চায় যে সে ইংরেজি কেমনে শিখবে, আমি তারে বলি যে ফ্রেন্ডস দেখতে, এবং আমি তারে বলি যে ফ্রেন্ডসটা দেখতে হবে, এটা ম্যান্ডেটরি না। আমার কাছে জিনিসটা সেন্স অফ হিউমার বোঝার জন্য খুব ভালো লাগছে সেটা। কিন্তু মেইন কথাটা হচ্ছে যে আপনার কানরে অভ্যস্ত করা, আপনার চোখরে অভ্যস্ত করা, এবং মানে একজন যখন মুখ নাড়াইতেছে, যখন অঙ্গভঙ্গি করতেছে, তখন আসলে সে কি বুঝাইতে চাইতেছে সেই জিনিসগুলো বোঝা এবং তার মধ্যকার সেন্স অফ হিউমারটা ধরতে পারা, হাস্যরসটা ধরতে পারা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা হচ্ছে আপনি লার্ন করতে পারেন, মানে আপনি ব্যাকরণ পড়ে পড়ে ইংরেজি শিখতে পারেন, বাংলা শিখতে পারেন, অথবা আপনি হচ্ছে মুভি দেখতে দেখতে, কথা বলতে বলতে ইংরেজিটা শিখে ফেলতে পারেন, সেন্স অফ হিউমারটা বুঝে ফেলতে পারেন। সেটা হচ্ছে অ্যাকোয়ার করা, আত্মস্থ করা। তো লার্ন যখন আমরা করি, আমরা যখন জিনিসটা আসলে নিয়ম ধরে ধরে পড়ে পড়ে শিখি, তখন জিনিসটা একটু কঠিন হয়ে যায়, যে কারণে আসলে আমাদের অনেকের জন্য ইংরেজি শেখাটা হয়তো একটু কঠিন হয়ে গেছে। কিন্তু যদি আপনি অ্যাকোয়ার করেন, আপনি যদি আসলে মুভি দেখেন, সিরিজ দেখেন, যেই বাচ্চাটা আসলে ছোটবেলা থেকে ইংরেজি কার্টুন দেখা বড় হয়, যে আসলে ইংরেজি মিডিয়ামে পড়তে থাকে, ও কিন্তু জিনিসটা আসলে লার্ন করে না, চৌধুরী হোসাইনের বই পড়ে না, বা গ্রামার বইতে নিয়ম কানুন মুখস্থ করে শেখে না। ও আসলে বলতে বলতে শিখা ফেলে, শুনতে শুনতে শিখা ফেলে। তো এই যে আত্মস্থ করাটা, এইটা এখন আপনি আসলে এখানে কি আত্মস্থ করবেন, দুইটা জিনিস। একটা হচ্ছে লেখালেখির যে নিয়মটা আছে সেটা তো কিছুটা জানতেই হবে, কিন্তু আপনার মেইনলি জানতে হবে যে আপনার যে সোসাইটিটা আছে, বা আপনি যে গল্পটা বলতে চান সেই যে জিনিসটা, সেটার নিয়ম কানুন। ধরেন আপনি সায়েন্স নিয়ে আলাপ করতে চান, তাইলে আপনার সায়েন্সের নিয়মটা জানতে হবে। আপনি হয়তো লেখালেখি নিয়ে আলাপটা করতে চান, তাহলে আপনার লেখালেখির নিয়মটা জানতে হবে। আপনি হয়তো মুভি নিয়ে আলাপ করতে চান, রাজনীতি নিয়ে আলাপ করতে চান, সেই নিয়মটা আপনার জানতে হবে, মানে সেটা আত্মস্থ করতে পারতে হবে আর কি। আহ, আপনি যখন এটা আত্মস্থ করবেন, ইংরেজিতে একটা কথা আছে যে লিভ থ্রু ইট, মানে আপনি যখন ওইটার মধ্য দিয়ে বসবাস করবেন এবং ওইটার মধ্য দিয়ে পার হয়ে আসবেন, তখন আপনার যে অভিজ্ঞতাটা হবে সেইটা আসলে আপনাকে জানায় দিবে যে আপনি কোন জায়গায় নিয়মগুলা ভাঙতে পারেন। ঠিক আছে, ওইভাবে আপনি তখন চমৎকার ভাবে গল্পটা বলা শিখবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে সবাই তো আসলে সবকিছু শিখতে পারে না। আপনার হয়তো অনেক রকম চেষ্টা আছে, আপনি হয়তো অনেক পড়াশোনা করলেন, তারপরেও হয়তো আপনি লেখালেখিটা শিখতে পারলেন না, এটা ইম্পসিবল না, এটা হইতেই পারে। আহ, আমি মানে আমার লেখালেখি কেমন হয় এটা আমি জানি না, কিন্তু আমি দুইটা জিনিস জানি, যে দুইটা জিনিস আমি আসলে একদমই পারি না। এর মধ্যে একটা হচ্ছে ছবি আঁকা। পার্সপেক্টিভ কি, ছবি আঁকা কি, এই জিনিস আমি কোনোভাবে বুঝি না। এখন আমার যত বই পড়তে দেওয়া হোক, যত কিছু করতে দেওয়া হোক, এই জিনিস আমি পারি না। আমার আঁকা আঁকির ওই মেধা বা প্রতিভাটা নাই, এটা আমি মাইনা নিছি। হয়তো এটা সত্যি না, বড় মানুষজন বলে যে হার মাইনা নেওয়া উচিত না, বাট আমি এটা মাইনা নিছি যে আমারে দিয়ে আসলে ছবি আঁকা হবে না।
আর 2 নম্বর জিনিসটা হচ্ছে গান। আমার বড় ভাই আমারে বলছে যে জীবনে যদি, আশা করি এখানে অনেক ছোট কেউ নাই, এমনিতে রসিকতা করে বলতেছি, বাট আমার বড় ভাই আমার অ্যাকচুয়ালি বলছে যে জীবনে যদি কোনোদিন প্রেমে পড়ো তাহলে গান শোনায় না, গলাতে ফাটা বাঁশ, এটা শুনলে মানুষ আসলে দৌড়ায় পালা যাবে। তো লেখালেখি যে কোনো মানে আর্টের মতোই, যে কোনো ক্রিয়েটিভ কাজকর্মের মতোই মেধাটা একটা বড় জিনিস, কিন্তু আপনার শুধু মেধা থাকলে হবে না, আপনার ক্রাফটিংটা আসলে শিখতে হবে। ওই যে নিয়ম জানতে হবে, নিয়ম ভাঙতে হবে, যে কথাগুলো বলতেছি সেই জিনিসপত্র আসলে আপনার জানতে হবে বা শিখতে হবে। তো এই ক্রাফটিংটা আসলে গুরুত্বপূর্ণ। এই ক্রাফটিংটা আপনি একদিনে শিখবেন না, আমি যে বইগুলো বললাম সেটা দিয়ে আপনি পড়াটা শুরু করতে পারেন। লেখালেখি তো অনেক বড় জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ পর্যায়ে গিয়ে তার লেখা পড়ে টড়ে দিছে কিছু, বলছে যে তার মানে রবীন্দ্রনাথ দাবি করতেছে যে তার লেখা ভালো হয়নি। তো আমার মতো ছোট মানুষ আসলে এখানে মানে আমার কথা বলার স্পেস পাওয়ারই কথা। কিন্তু বিষয়টা হইতেছে যে মানে আপনি শুরু করতে পারেন এখান থেকে, তারপর আপনি যখন আস্তে ধীরে যাইতে থাকবেন, আপনি ক্রাফটিংটা আস্তে আস্তে শিখতে থাকবেন, আপনি বুঝবেন যে কোন শব্দটা আসলে আগে আনতে হয়, কোনটা আসলে পরে নিতে হয়। আপনি আসলে বুঝতে পারবেন যে এইখানে এই শব্দটা না বলে ওই শব্দটা বললে ভালো হইতেছে। এবং ওই যে আপনাদেরকে ছন্দ শেখার যে বইটা পড়ার কথা বলছি, সেটা পড়ার কথা বলছি এই কারণে যে যে কোনো কথা আসলে ভালো লাগতেছে কিনা এটা বুঝতে হয় কানে শুনে। মানে আপনি একটা লেখা লিখছেন, সেটা জোরে জোরে পড়ে আপনি যদি নিজের কানে শোনেন, একটা কবিতা আপনি লিখছেন নিজের কানে শোনেন জোরে জোরে পড়ে, অথবা যে কোনো কিছু, এটা যখন আপনি জোরে জোরে পড়ে শুনবেন আপনি আসলে এটা ফিল করতে পারবেন আস্তে আস্তে। তো ওই ছন্দের বিষয়টা ওইরকম, মানে আপনি কানে শুনে আসলে ছন্দটা বুঝতে পারবেন। বা একটা গান আপনি শুনতেছেন, আপনি শুই না আসলে বুঝতে পারবেন যে গানটা ভালো হইতেছে কিনা। তো এটা যখন আপনি করতে থাকবেন আপনার আস্তে আস্তে ক্রাফটিংটা আয়ত্ত হইতে থাকবে, কিন্তু সেইটা সবসময় করতে করতে শিখতে হবে। ওই যে মোটিভেশনাল স্পিকাররা বলে না জাস্ট ডু ইট, এইটা হচ্ছে সেই জাস্ট ডু ইট। কিন্তু এটা খুবই বিখ্যাত টাইপের একটা গানের নাম, কিছু একটা থেকে আসছে। তো যাই হোক, এটা হচ্ছে আপনার করতে করতে শিখতে হবে। এখন আপনি যদি ভাবেন যে না আমি আগে আসলে সবকিছু শিখবো তারপরেই আসলে আমি লিখবো, অথবা আহ আপনি ধরেন কোড করতে চান, আমি তো সিএসসির মানুষ, আমার আসলে কোডটা মাথায় চলে আসে দ্রুত। তো আপনি যদি ভাবেন যে আমি খুব গ্রেট কোডার হয়ে তারপর আসলে কাজে নামবো, এভাবে আসলে হয় না। মানে আপনার আসলে কোডটা করতে হবে, করতে করতে আপনি শিখবেন। আপনার আসলে গবেষণা করতে হবে, করতে করতে আপনি শিখবেন। আপনি আপনার আসলে গান গাইতে হবে, গাইতে গাইতে আপনি আসলে গায়ক হয়ে উঠবেন। তো এই যে মানে দেখেন আমরা কিন্তু বারবার গল্প বলার আইডিয়ার মধ্যে ব্যাক এন্ড ফোর্থ করতেছি আর কি। তো আইডিয়াটা কোথায় পাবেন? ওই যে আমরা ইনসেপশনে যে কথাটা বলে আসছি যে আইডিয়াটা খুব ভয়ঙ্কর, ওই টাইপের জিনিসপত্র নিয়ে মানে আইডিয়া কোথায় পাবেন এটা নিয়ে যখন কথাবার্তা ওঠে, তখন এইখানে যে ছড়াটা লেখা হয়েছে ওইটা একসময় রসালতে ছাপা হয়েছিল, এটা আমার সবসময় মনে হয় আর কি। ঠিক আছে, আপনারা তো পড়তে পারতেছেন, স্লাইড দেখতেছেন, কাজে এটা আমি পড়ে শোনাইলাম না। এখন আইডিয়া কই পাবেন এইটার জন্য বিষয়টা হচ্ছে যে মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কিছু একটা কিভাবে করবেন, তখন মানুষ বলে থিঙ্কিং আউটসাইড অফ দ্য বক্স, মানে বাক্সের বাইরে চিন্তা করার কথা বলে। কিন্তু আপনার কাজ হচ্ছে যে আপনার বক্সটা কি সেটা জানতে হবে। মানে প্রত্যেকদিন কি আসলে ঘটতেছে সেই ঘটনাগুলো আপনার জানতে হবে। আপনি সেটা পত্রিকা পড়ে জানতে পারেন, টিভি দেখে জানতে পারেন, ফেসবুক থেকেও জানতে পারেন, কিন্তু মানে আপনার আসলে জানতে হবে প্রতিদিনের ঘটনা কি। যদিও এখানে সংবিধিবদ্ধ সতর্কীকরণ হিসাবে বলা উচিত যে ফেসবুক থেকে আসলে প্রতিদিনের ঘটনা কি ঘটতেছে সেটা জানা উচিত না, বাট আমরা অনেকে এটা করি, এটা এখন রিয়েলিটি, সো এটা আসলে স্বীকার করতে হবে। এটা ছাড়া গুগল সার্চ আছে, সায়েন্স ম্যাগাজিন আছে, বই মুভি বা সিরিজ আছে, একাডেমিক জার্নাল আছে, এগুলো আমি জাস্ট লিখছি আপনার এমনিতে মানে যার আসলে যেখানে আগ্রহ। আপনি যদি একাডেমিক জার্নাল নিয়ে কাজ করতে চান তাহলে আসলে আপনার ওইটা পড়তে হবে। আপনি বই মুভি বা সিরিজ নিয়ে কাজ করতে চান আপনার ওইদিকে যাইতে হবে। আপনি সায়েন্স নিয়ে কাজ করতে চান আপনার সায়েন্স ম্যাগাজিনে যাইতে হবে। আর গুগল সার্চ আর প্রতিদিনের ঘটনা জানা এটা তো আসলে সবার জন্যই আর কি। তো এখন মানে আমরা আসলে এতক্ষণ ধরে কি কি কথাবার্তা বললাম, সেটা হচ্ছে যে আপনার গল্প বলাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলার একটা। এবং আপনি আসলে গল্প বলবেন কিভাবে এবং আইডিয়া কিভাবে পাবেন সেগুলা নিয়ে আমরা কথাবার্তা বললাম। এখন এই যে আপনি গুগল সার্চ করতেছেন, প্রতিদিনের ঘটনা জানতেছেন, সায়েন্স ম্যাগাজিন পড়তেছেন, যে কোনো কিছু করতেছেন, এখন আপনার কাজ হচ্ছে ফ্যাক্টটা চেক করা
মানে যেটা নিয়ে লিখবেন, বিশেষ করে আপনি যদি সায়েন্স নিয়ে লেখালেখি করতে চান বা নন ফিকশন টাইপের জিনিসপত্র নিয়ে লিখতে চান, তাহলে আপনার ফ্যাক্ট চেক করার বিষয়টা চলে আসে। ঠিক আছে? তো আপনি আসলে কিভাবে ফ্যাক্ট চেক করবেন এটা আমি এখানে লিখা দিছি, এটা আপনারা এখানে দেখতে পাইতেছেন। এটা মানে এগেইন উইদাউট জারগন, একদম সহজ কথায় জিনিসটা বলা আর কি, যে মূল রেফারেন্স যেটা এটা খুঁজে বের করতে হবে। সায়েন্টিফিক কোনো কিছু নিয়ে আলাপ হইতেছে, তাহলে যে পেপারটা নিয়ে কথা হইতেছে ওই পেপারটা খুঁজে বাইর করতে হবে যেমনিই হোক। এখন পুরো পেপার হয়তো আপনি পড়তে পারবেন না, অ্যাটলিস্ট অ্যাবস্ট্রাক্টটা তো পড়তে পারবেন। তো পেপার আপনার বের করতে হবে, যেভাবেই হোক মূল রেফারেন্সটা বের করতে হবে। একটা ঘটনা ঘটছে, কই ঘটছে, কার সাথে ঘটছে, তারে আসলে আপনার খুঁজে বের করতে হবে। মূল রেফারেন্স না খুঁজে যদি আপনি বের করেন, মানে কাজ করেন, তাইলে আসলে অনেক ক্ষেত্রেই আপনি বুঝতে পারবেন না যে ঘটনাটা কিভাবে ঘটতেছে। তো মানে আমি তো ইসলাম ধর্ম মানি, সো আমি হয়তো অন্য ধর্মের জিনিসপত্রগুলো ইয়া করতে পারবো না, কিন্তু অন্য ধর্মেও নিশ্চয়ই এই ধরনের বিধিনিষেধ আছে বা কথাবার্তা আছে। আমি জাস্ট জিনিসটা এখানে এমনিতে বলতেছি আর কি, যে একটা হাদিসে আছে যে যা শোনে সেই একই কথা বইলা ফেলাটা হচ্ছে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, এবং মিথ্যা কথা বলতে তো আসলে ইসলামে অনেক নিষেধ করা হয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি মূল রেফারেন্স খুঁজে বের না করেন, আপনি কোনো এক জায়গায় একটা লেখা পড়লেন, সেই অনুযায়ী আপনি জাস্ট লেখাটা লেখা ফেললেন, তো আপনার ভুল হওয়ার সম্ভাবনা আসলে প্রবল, হইতেই পারে আপনার ভুল। তো এটা আসলে খুবই ভয়ঙ্কর জিনিস, যেখানে আপনার মূল রেফারেন্সটা আসলে খুঁজে বের করা উচিত। আর সেটা করার জন্য আপনি গুগল ইউজ করেন, সার্চ ইঞ্জিন ইউজ করেন, এখন এআই চলে আসছে, এআই ইউজ করেন। এআই রে বলেন আপনার রেফারেন্স খুঁজে দিতে, লিঙ্ক দিতে, প্রয়োজনে আপনি বিশেষজ্ঞদের সাথে কথা বলেন, কিন্তু আপনার আসলে রেফারেন্সটা মানে ফ্যাক্টটা ওইভাবে চেক করে নিতে হবে। তো এইগুলো খুব সিম্পল জিনিস, মানে এটা আপনি এমনিতে শুনলেই বুঝতেছেন, কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে এরকম হইতেই পারে যে আপনি আসলে কোনো বিশেষজ্ঞরে পাচ্ছেন না কথা বলার জন্য, আপনি আসলে রেফারেন্সটা খুঁজে পাইতেছেনই না। তাহলে আপনি কি করবেন? এটা হচ্ছে 2 নম্বরে যে দুইটা জিনিস আমরা বললাম, সেই দুইটা হচ্ছে মন্দের ভালো, যে সেকেন্ডারি অন্তত 2-3টা সোর্স চেক করা আর কি। আমি 3টা লিখছি, এটা আপনি আরো বেশি করতে পারলে আরো ভালো। যেমন ধরেন একটা গবেষণা নিয়ে হয়তো লাইফ সায়েন্স একটা লেখা প্রকাশিত হয়েছে, অথবা বিজ্ঞান চিন্তা একটা লেখা প্রকাশিত হয়েছে। ঠিক আছে? তো বিজ্ঞান চিন্তায় লেখাটা প্রকাশিত হয়েছে, আপনি ওইটা পড়ছেন, ওখানে ঘটনা শেষ হইল তো শেষ। কিন্তু এখন আপনি জিনিসটা নিয়ে আরো বেশি জানতে চান এবং সেটা নিয়ে আপনি লেখালেখি করতে চান বিস্তারিত কইরা, তাহলে আপনি কি করবেন? আপনি হয়তো অন্য কিছু খুঁজে পাইতেছেন না, মানে মূল পেপার হয়তো খুঁজে পাইতেছেন না কোনোভাবে। আপনি গুগলে সার্চ করে অন্তত আরো 2-3টা সেকেন্ডারি সোর্স, মানে যেখানে জনপ্রিয় ধারায় লেখা হয়েছে, সেকেন্ডারি সোর্স, প্রাইমারি না, সেটা অ্যাটলিস্ট চেক করেন। অথবা এবং চেক করেন যে ভিন্ন ধাঁচের বক্তব্যগুলো আছে কিনা, মানে সমালোচনা আছে কিনা, বা কোনো নেগেটিভ দিক আছে কিনা। কেউ যদি সবই পজিটিভ বলে, তাহলে ওইটারে আসলে একটু মানে সন্দেহের চোখে দেখাই উচিত। আহ মানে দ্বিমত করা বা প্রশ্ন করাটা হচ্ছে সায়েন্সের একদম বেসিক রুল, তাই না? সো যে কোনো কিছু আপনি দেখলে চট করে আপনি আসলে বিশ্বাস করে ফেলতে পারবেন না, আপনার আসলে প্রশ্ন করতে হবে। এবং যদি কোনো ভিন্ন ধাঁচের বক্তব্য থাইকা থাকে, সেটা আপনার ভালো মতো করে বুঝতে হবে যে আসলে আপত্তিটা কোথায় করতেছে, আপত্তিটা যৌক্তিক কিনা, এই জিনিসটা আপনার আসলে একটু যাচাই বাছাই করতে হবে, বিবেচনা করতে হবে। ঠিক আছে? এইবার ওই যে লেখার মূল গঠনটা কিরকম হবে সেটা নিয়ে আমরা একটু আলাপ করতেছি আর কি, যে লেখাটা আসলে কিরকম হইতে পারে। আচ্ছা, এটা তো আপনারা এখানে দেখতেই পাইতেছেন। আমি তবু একটু ছোট্ট করে জাস্ট এটা যদি বলি, যে একটা ইন্ট্রোডাকশন, ওই যে আপনি তো আপনার মুখের ভাষায় লিখতেছেন, একটা ইন্ট্রোডাকশন থাকতেই পারে। কিন্তু নিয়ম হচ্ছে, যারা আসলে ভালো গল্পকার, যে আসলে লেখাটা আপনারা পড়াইতে চায়, সে চেষ্টা করে, যেমন শিবব্রত বর্মন আছে, আপনারা তার নাম শুনছেন কিনা আমি জানি না। তো যদি শুনে থাকেন, মানে বর্তমান সময়ে যারা সায়েন্স ফিকশন লেখে তাদের মধ্যে আমি বলবো যে অন্যতম সেরা গল্পকার হচ্ছে শিবব্রত বর্মন আর কি। তো উনি আমাদেরকে বলছিলেন একবার যে উনি আসলে কি করেন, উনি চেষ্টা করেন যে লেখার প্রথম লাইনটা লেখার আগে অনেক ভাবনা চিন্তা করতে, এবং লেখার একদম সেরা লাইনটা যাতে প্রথম লাইনটা হয় সেই চেষ্টাটাই উনি করেন, যেটা আসলে হুক, মানে ওই একটা লাইন পড়ার পরে আপনি আসলে এই লেখাতে আটকে গেছেন।
আপনার আসলে লেখাটা পড়তে হবে। এটা হচ্ছে লেখার একদম বেসিক স্ট্রাকচার, যে আপনার একটা হুক থাকতে হবে বা একটা সূচনা বা বক্তব্য থাকতে হবে, যেখানে আসলে আপনি বলবেন যে আপনি কেন আসলে এই জিনিসটা লিখতেছেন। তারপরে আপনি আসলে একটু ব্যাকগ্রাউন্ড টানবেন, এই ব্যাকগ্রাউন্ডে আপনি আসলে জানা যে বিষয়গুলো আছে সেইগুলোর কথাটা বলবেন। তো তারপরে আপনি আসলে যে নতুন যে জিনিসটা নিয়ে আলাপ করতে চাইতেছেন, যেটা নতুন জানা গেছে, নিউ সায়েন্স, সেটার কথাবার্তা আপনি বলবেন। তারপর আপনি বলবেন যে এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ, এবং আপনি একটা শেষ কথা বলার মাধ্যমে লেখালেখি মানে আপনার লেখাটা শেষ করবেন। এটা হচ্ছে লেখার মূল গঠন। কিন্তু এই যে আমি বললাম না, যে ধরেন আপনি যদি গ্রেট হইতে চান, তাহলে আপনার অবশ্যই নিয়ম ভাঙতে হবে। তো লেখালেখির মূল গঠনটা আপনি জানেন, আপনি নিয়ম কানুন গুলা জানেন খুব ভালোভাবে, আপনি সেটা করতে পারেন। এরপরে যদি আপনি নিয়মটা ভাঙেন, এরপরে যদি আপনি এমন একটা জিনিস শুরুতে লেখেন যেটা আসলে লেখার মাঝখানে লেখার কথা, তাইলে কোনো সমস্যা নেই, এটা আসলে গ্রেট মানুষজন করতে পারে। আমরা ক্রিস্টোফার নোলানের মুভি যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা জানেন যে সে নন লিনিয়ার গল্প শোনায়। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস যদি আপনারা পড়ে থাকেন, তাইলে দেখবেন যে তার গল্প বলার কোনো স্পেসিফিক রুট নাই আর কি, এক এক সময় এক জিনিসের কথাবার্তা বলতেছে। তো এটা হইতে পারে আসলে, কিন্তু এই যে কাজটা আপনি করবেন, এটার আগে আসলে আপনার যথেষ্ট পরিমাণ দক্ষতা থাকতে হবে এবং নিয়ন্ত্রণ থাকতে হবে মূল স্ট্রাকচারটার উপরে। আপনার জানতে হবে যে একটা লেখার মধ্যে কি কি আছে, এবং আপনার অবশ্যই 3টা প্রশ্নের জবাব দিতে হবে, যে জিনিসটা আসলে কি, জিনিসটা আসলে কিভাবে হইতেছে, এবং জিনিসটা কেন হইতেছে। এগুলো যদি আপনি জেনে ফেলেন, আপনি যদি আপনার লেখার এই মূল গঠন টঠন গুলো জেনে টেনে ফেলেন, সবকিছু যদি মোটামুটি আপনার জানা টানা হয়ে যায়, এরপর আপনি একটা লেখা লিখলেন। এখন আপনার কাজ হচ্ছে যে আপনার সমালোচনা বা পর্যালোচনাটা নিতে পারতে হবে। এইখানে এসে আমি দেখি যে আমাদের বাংলাদেশি যে লেখালেখি যারা করেন, তাদের অনেকেই একটুখানি সমালোচনা পাইলে, কেউ যদি বলে যে লেখাটা ভালো হয় নাই, উনি হয়তো বিধ্বস্ত হয়ে পড়েন। কিন্তু এটার আসলে ভালোভাবে নিতে পারতে হবে, এটার আসলে পজিটিভ ভাবে নিতে হবে, যে আমার সমালোচনা করবে, আমি সেখান থেকে শিখবো, শিখাটিকা আমি সামনে আগে যাব। এটা হচ্ছে চিন্তাটা। এই চিন্তাটা যদি আপনি না করেন, তাইলে আসলে কখনোই আপনি আপনার জায়গা থেকে সামনে আগে যেতে পারবেন না। যে কোনো কিছু সে যখন সামনে আগায়, তখন তার নিয়মটা হইতেছে যে সে পুরাতন জিনিসটার পিছনে ফেলা তার সামনে আগে যেতে হয়, এবং ওই পথটা একটু কঠিন। তো ওই জিনিসটা আপনার যে জিনিসটা যে ঠিক মতো হইতেছে না, আপনার যে ভালো করতে হবে, ওইটা যদি আপনার কেউ না বইলা দেয়, তাহলে আসলে আপনি এক জায়গায় স্টাক হয়ে যাবেন, এবং আপনি যদি ওই কষ্টটা না করেন বা কষ্টটা না পান বা আঘাতটা যদি না পান, তাহলে আসলে আপনি কখনো আগাইতে পারবেন না। তো এই প্রসঙ্গে আমার নিজের যে ঘটনা আছে সেটা হচ্ছে যে, বিজ্ঞান চিন্তায় আমি প্রথম লেখা পাঠাইছিলাম 2017 সালে, সম্ভবত মার্চে প্রকাশিত হয়েছিল, তার একটু আগ দিয়ে আমি পাঠাইছিলাম আর কি, জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে এরকম হবে। তো আমার প্রথম লেখাটা রিজেক্ট হয়েছিল। বাসার ভাই, মানে এখন আমি যার সঙ্গে কাজ করি, তো উনি হচ্ছে আমার এই লেখা রিজেক্ট করে দিছিল, এবং আমাকে বলছিল যে এইভাবে আসলে লেখাটা না লিখে এইভাবে আসলে লেখার চেষ্টা করেন। তো আমি ওনার পরামর্শ শুনছি এবং টুকটাক করে চেষ্টা চেষ্টা করছি। বাসার ভাই আমাকে অনেক সুযোগ টুযোগ দিচ্ছেন, তখন আস্তে ধীরে আমার লেখা পড়ে ওনার কাছে মনে হচ্ছে যে সুযোগ দেওয়া উচিত। তো ওইভাবে আমরা আগাইছি। কিন্তু মানে মজার যে বিষয়টা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে 2019 সালে বাসার ভাই আর আমার প্রথম বইটা বের হয়। তো যুগ্মভাবে আমরা একটা বই করি, বইটার নাম হচ্ছে ঝটপট জ্যোতির পদার্থবিজ্ঞান। এটা নীল ডিগ্রেস টাইসনের অ্যাস্ট্রোফিজিক্স ফর পিপল ইন হারির অনুবাদ ছিল। তো ওই বইটা যখন আমরা একসাথে করি, তখন বাসার ভাই ওনার লেখাটা, ওনার যে অংশটা উনি অনুবাদ করছিলেন, ওইটা আমার হাতে দিয়ে বলছিলেন যে আপনি আপনার ইচ্ছা মতো এডিট করেন। উনি কিন্তু আমার অনেক সিনিয়র এবং অনেক অভিজ্ঞ মানুষ। ওনার আমার এই কথা বলার কোনো কারণই নাই আসলে আর কি। এবং মানে যদি কেউ আসলে সিনিয়রিটি নিয়ে একটু ইগোটিগো থাকে, তাইলে সে হয়তো খুবই বিরক্ত হবে যে আমি কেন তার লেখায় আসলে হাত দিতেছি। তো আপনারা জানেন যে বিজ্ঞান চিন্তা আসলে অনেক সিনিয়র মানুষজন লেখালেখি করেন। ফুল প্রফেসর আছেন, পিএইচডি করা মানুষজন আছেন, আমার চেয়ে অনেক অভিজ্ঞ মানুষজন বিজ্ঞান চিন্তায় আসলে লেখালেখি করেন। এবং তাদের লেখাও আমরা যখন পড়ি, যেখানে আসলে প্রয়োজন হয় সেখানে আসলে আমরা সমালোচনা করি, আমরা বলি যে জিনিসটা আসলে এইভাবে না করে এইভাবে করলে ভালো হইতো। এবং আমরা মনে করি যে এটা আসলে করতেই হবে, এবং আমরা আশা করি যে আমাদের জন্য এটা প্রয়োজন আর কি। আমি চাই, আমি যখন লেখালেখি করি, আমি চাই যে মানুষ আমার বলুক যে আপনার লেখাটা এই জায়গায় ঠিক হয় নাই, বা আপনার এখানে আসলে ভালো করা উচিত।
তাইলে আমরা আসলে নতুন করে শিখতে পারবো বা গ্রো করতে পারবো, না হলে তো আসলে শেখার কোনো সিস্টেম নেই আর কি। তো আপনারা যারা লেখালেখি শুরু করতে চান, আপনাদের জন্য সমালোচনার বিষয়টা বা পর্যালোচনার বিষয়টা হয়তো হবে যে আপনি যদি কোনো ম্যাগাজিনে লিখতে চান, সেখানে হয়তো আপনি লেখা সাবমিট করবেন, আপনার ওই ম্যাগাজিনের এডিটর হয়তো লেখা পড়ে বলবে যে এটা কিছু হয় না, আপনি আবার লেখেন এবং লেখাটা এবার এইভাবে লেখেন। তখন হয়তো আপনার মেজাজটা খারাপ হয়ে যেতে পারে যে এই লোক আসলে নিজেরে ভাবে কি, কিন্তু তার কথাবার্তাটা একটু শোনাটা আপনার জন্য ভালো হবে। এবং যদি আপনি এটা শোনেন, যদি আপনি গ্রো করতে পারেন এবং যদি আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারেন যে উনি কেন আসলে এইভাবে বলছে, তাহলে এটা আপনার জন্য বেটার হবে। তো এই ক্ষেত্রে মানে আরেকটা ছোট গল্প বইলা আমি এই প্রসঙ্গ ইতি টানবো। সেটা হচ্ছে যে আমি তো টুকটাক এডিটিং করি, বিজ্ঞান চিন্তায় কাজ করার সুবাদে আমার টুকটাক একটু এডিটিং করতে হয়। তো আমি যে এডিটিং করি মানে লেখা যে চেঞ্জ টেঞ্জ করে দিই, এটা নিয়ে আমি একসময় খুব দ্বিধাগ্রস্ত ছিলাম যে এত বড় একটা মানুষের লেখায় হাত দিতেছি, এটা আসলে মানে কি করতেছি আর কি, মানে কতটুকু যৌক্তিক বা ঠিক হইতেছে কিনা। পরে সত্যজিৎ রায়ের চিঠিপত্রের একটা আহ, বই আমি পাইছিলাম। সেই বইটা পড়তে গিয়ে আমি দেখতেছি যে একজন বিখ্যাত লেখক একটা লেখা পাঠাইছেন, একদম নাম ধাপ এক্স্যাক্টলি আমার কাছে মনে নাই, বইটা আমার কাছে আছে আর কি। তো একজন বিখ্যাত লেখক লেখা পাঠিয়েছেন, ওই সময় তো ধরেন মোবাইল ফোন নাই বা এরকম কোনো কিছু নাই। তো সত্যজিৎ তাকে একটা চিঠি লিখছে যে লেখা পাবলিশ হয়ে যাবে, সময় টময় খুব বেশি নাই। তো সত্যজিৎ যে এডিট করছে, যে চেঞ্জ করছে, এটা একটা গল্প ছিল, উনি গল্পের এন্ডিং চেঞ্জ করে দিছে। উনি যে চেঞ্জ করছে এইটা আসলে মানে লেখকের জন্য যে ভালো হয়েছে, আহ সেইটা উনি লেখককে চিঠিতে জানাইতেছেন। পাশাপাশি উনি লেখককে বলতেছেন যে এই চিঠি আসলে তোমার কাছে যতদিনে পৌঁছাবে ততদিনে জিনিসটা পাবলিশ হয়ে যাবে, এই কারণে আমি কারেকশনটা তোমারে দেখায় নিচ্ছি না। তো আমরা আবার এটা করি না, আমরা কারেকশনটা নর্মালি দেখায় নেওয়ার চেষ্টাই করি। সব ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, মানে একদম মেজর ইস্যু যদি হয় তাহলে আমরা চেষ্টা করি যে যত কিছুই হোক দেখা নি, তার মাইনর হইলে যদি পারলাম দেখা নিলাম, না পারলে স্কিপ করে গেলাম এরকম। বাট আমরা সবসময় এটা বলি যে পাবলিশ হওয়ার পরে যাতে মানুষ দেখে আসলে এটা জানায়, মানে কোনো জায়গায় যদি ঝামেলা টামেলা পেলে তার মনে হয়। সো আপনার যে এডিটর আছে সে আসলে এই কাজটা করবে, যে লেখা কিছু চেঞ্জ চেঞ্জ করে দিবে। এখন এটা আসলে একটা মিলিয়ন ডলারের প্রশ্ন, মানে মিলিয়ন ডলার প্রশ্ন বলতেছি কারণ এটা নিয়ে মানুষ আসলে একমত হইতে পারে না যে এডিটর যে আসলে লেখাটা চেঞ্জ করে দিতেছে সেটা কি আসলে আপনার লেখাই থাকতেছে। তো রীতিটা হইতেছে যে ফিডব্যাকের পরে মানে লেখক লিখবেন, এডিটর ফিডব্যাক দিবে, লেখক আবার লিখবে, এডিটর আবার ফিডব্যাক দিবে, এইভাবে হয়ে হয়ে শেষ পর্যন্ত যেটা দাঁড়াইতেছে সেটাই আসলে লেখকের লেখা বইলা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট গণ্য করা হয় আর কি। কিন্তু এখন ধরেন আহ বড় কেউ আসলে লিখলো, আহ সৈয়দ শামসুল হক হয়তো একটা লেখা লিখলেন, এখন সেই লেখা একটা পত্রিকার যে কোনো এডিটর, সে যত বড়ই হোক, সে তো অবশ্যই সৈয়দ শামসুল হকের চেয়ে বড় লেখক না বা ভালো বাংলা বুঝে না হয়তো, কিন্তু মানে এখন সে আসলে এটা কি এডিট করবে বা তার আসলে কতটুকু করা উচিত, কিন্তু সে করতে গিয়ে হয়তো দেখলো যে না এখানে আসলে চেঞ্জ করা দরকার, তো সে আসলে চেঞ্জ করে দিল। এখন বিষয়টা হইতেছে যে ওই লেখাটা কি সৈয়দ শামসুল হকের লেখাই থাকলো কিনা, মানে এটা তো চেঞ্জ হয়ে গেল আসলে। তো ওই যে যেটা বললাম মানে পাঠক হিসেবে আপনার আফসোস হইতে পারে বা লেখক হিসেবে আপনার মনে হইতে পারে যে এটা তো আসলে চেঞ্জ করে দিল, এটা ঠিক হইলো না, কিন্তু এখন পর্যন্ত আসলে এটাই চলতেছে এবং এইভাবেই আসলে আমরা আগাই আর কি। মানে ওই এডিটিংটা, ওই ফিডব্যাকটা আসলে নিতে হয় আর কি। এবং এই জায়গাটায় ইন্টারন্যাশনালি আসলে লেখকরা এই জায়গাটা রাখেন যে এই ফিডব্যাকটা দিতে। তো সমালোচনা পর্যালোচনা নিয়ে আমি একটু ইচ্ছা করে একটু বেশি সময় নিয়ে কথা বললাম। এটার কারণ স্বাভাবিকভাবেই যখন কেউ বলে যে এই লেখাটা হয় নাই বা চেঞ্জ করা দরকার, তখন আসলে মেজাজটা খারাপ হয়ে যাওয়া স্বাভাবিক। তো আপনারা যারা লেখালেখি করতে চান সমালোচনাটা একটু সহ্য করবেন, এবং এটা আপনার লং টার্মে আসলে ভালো ফলাফল দিবে আর কি। তো এরপরের কথা, ওই যে কি পড়বেন আর কি, স্পেসিফিক্যালি কি পড়বেন। তো আপনার উপন্যাস, গল্প, কবিতা যা ইচ্ছা সেটাই আপনি পড়তে পারেন, কিন্তু কথাটা হইতেছে যে আপনার যেরকম আপনি লিখতে চান কিংবা আপনি যেখানে লিখতে চান সেই জিনিসটা আসলে আপনার পড়তে হবে। আপনি যদি বিজ্ঞান চিন্তায় লিখতে চান তাহলে আপনার আসলে বিজ্ঞান চিন্তাটা পড়া দরকার। আপনি হয়তো ইজেলে লিখতে চান, আপনার ইজেলটা পড়া দরকার। আপনি হয়তো নিউ সায়েন্টিস্টে লিখতে চান, আপনার নিউ সায়েন্টিস্টটা পড়া দরকার। যে যেভাবে লিখতে চান, যেখানে লিখতে চান, আপনি হয়তো মার্কেজের মতো
লেখা লিখতে চান আর কি, তার লেখাটা আপনার পড়তে হবে। সেটা যদি আপনি পড়েন, যেখানে আপনি লেখা পাঠাইতে চাচ্ছেন সেই লেখাগুলি যদি আপনি পড়েন, তখন আপনি আসলে অটোমেটিক বুঝে যাবেন যে ওরা আসলে কি চায়, কি ধরনের লেখা আসলে ওরা ছাপায়। তো আপনি আসলে ওইরকম জিনিস লিখতে পারবেন। এবং ওই যে আমরা লিখতে লিখতে শেখার যে কথাটা বলছি, সেই কথাটা হচ্ছে এই কারণে বলা যে আপনার যেটা মাথায় আসবে সেটা আসলে আপনার লিখা ফেলতে হবে। কারণ আপনি যদি লেখেন, সেটা হয়তো আপনার এডিটর লিখতে মানে ঠিক করে দিতে পারবে, বা কাউরে আপনি পড়তে দিলেন, সে হয়তো শুনে একটা ফিডব্যাক দিতে পারবে যে ভালো হয়েছে বা খারাপ হয়েছে। কিন্তু আপনি যদি নাই লেখেন, সাদা কাগজ তো আর এডিট করা যায় না, তো ওইটা নিয়ে আসলে আপনি আগাইতে পারবেন না। মোটামুটি এই ছিল আমার সেশন, বা আমার নিজে যতটুকু বলা জিনিস। আপনাদের সবাইকে ধন্যবাদ, প্রায় ঘন্টাখানেক ধরে আমার কথাবার্তা শুনছেন। এখন অনেক বেশি বোরিং হয়ে গেছে কিনা, অথবা কিছু জানতে চান কিনা, কিছু বলতে চান কিনা, বলতে পারেন। আমি আচ্ছা, আপনাদের মেসেজ দেখতেছি, কেউ যদি চান তাহলে হাত তুলেও বলতে পারেন আর কি। আহ আচ্ছা, আচ্ছা ভাই, হ্যাঁ আপনি তো বললেন যারা গ্রেট মানুষ ওনারা হচ্ছে নিয়ম ভাঙতে পারে, তো আমরা যারা হ্যাঁ। গ্রেট মানুষ না, তাহলে আমরা নিয়ম ভাঙলে কি এই লেখাটা পাবলিশ হবে কোথাও? মানে গ্রেট মানুষ নিয়ম ভাঙতে পারে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে আপনি যদি গ্রেট হইতে চান, তাইলে আপনার নিয়মটা ভাঙতেই হবে, কিন্তু নিয়মটা আসলে বুঝা ভাঙতে হবে আর কি। না বুঝা আপনি নিয়মটা ভাঙলে জিনিসটা আসলে হবে না। এটার যদি একটা ছোট উদাহরণ দিই, তাহলে মানে উদাহরণটা তো আমি আগেই কয়েকটা উদাহরণ দিছি, তারপরে যদি আমি এমনিতে বলি, সেটা হচ্ছে যে ধরেন সৈয়দ শামসুল হক আঞ্চলিক ভাষায় লেখালেখি করছেন আর কি, ঠিক আছে? তো উনি একটা জনপদের গল্প যখন লিখছেন, সেই জনপদের যে ভাষা সেটাতেই উনি লিখছেন। এখন আমার কথার টানে আপনারা বুঝতে পারেন কিনা জানি না, আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা, এবং মানুষজন যেটারে ঠাট্টা করে বলে নোয়াখালী আর কি, মানে লাকসাম, মানুষজন ঠাট্টা করে বলে নোয়াখালী। তো কাহিনীটা হচ্ছে যে এখন আমি যদি লিখতে যাই ইচ্ছা মতো নোয়াখালীর ভাষা লিখতে শুরু করি, তাইলে আসলে এটা হবে কিনা। এখন বিষয়টা হচ্ছে যে ধরেন আমার গল্পটা এরকম যেখানে আমার চরিত্রের প্রয়োজনে একটা আঞ্চলিক ভাষায় লিখতে হইতেছে, অথবা আমি যদি ফেসবুকে লিখতে চাই, আমি হয়তো জেনজির ভাষায় লিখতে চাই। এই যে নিয়মটা ভাঙা, মানে আমি যে প্রমিত বাংলা না বলে অন্য ভাষাটাই লিখতেছি, এটা আসলে আমার গল্পে কতটুকু করব, কতটুকু করলে আমার সারা বাংলাদেশের মানুষ আসলে লেখাটা পড়ে বুঝবে, মানে কতটুকু আমার গল্পে নোয়াখালীর ভাষা ইউজ করলে বা কুমিল্লার ভাষা ইউজ করলে সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, আর কোনটা করলে হবে না, এটা আমার বুঝে শুনে করতে হবে। কিংবা ধরেন ডিজাইনের তো অনেকগুলা নিয়ম কানুন আছে আর কি, ঠিক আছে? মানে আমরা যখন কোনো একটা আর্ট করি বা ডিজাইন করি কিছু একটা, এখন ধরেন মাইকেল অ্যাঞ্জেলো একটা আঁকাআঁকি করছে, এখন আমি একটু গুগল সার্চ টার্চ করে আপনাকে দেখাইতে পারি আর কি। সরি, মাইকেল অ্যাঞ্জেলো তো ইয়া বানাইছে, পাবলো পিকাসোর কথা বলতেছি, পাবলো পিকাসো আঁকাআঁকি করছে। এখন তার আসলে আর নিয়ম কানুন মানার দরকার হচ্ছে না, মানে সে নিয়মটা যায় না শুই না, এটা সে ভাঙা চুরে ফেলতে চাইতেছে। তো এটার কথাটা আসলে এটা না যে আপনার গ্রেট হইতে হবে নিয়ম ভাঙার জন্য, আপনি নিয়ম ভাঙতে ভাঙতে গ্রেট হবেন। আপনি যদি কখনো নিয়ম না ভাঙেন, তাহলে যে আপনি গ্রেট হইতে পারবেন না এটা মোটামুটি নিশ্চিত। মানে আপনি ইন জেনারেল একজন এভারেজ মানুষ হয়ে থাকলেন, যেটা খারাপ কিছু না, কিন্তু আপনি হয়তো গ্রেট হইতে চান, তাহলে আপনার নিয়মটা ভাঙতে হবে, এটা ঠিক আছে, কিন্তু সেটা ভাঙার জন্য আপনার আগে নিয়মটা জানা লাগবে আর কি, জানা শুনে ভাঙতে হবে, এটা হচ্ছে কথা। অর্পণ দাশগুপ্ত হাত তুলছেন, আহ কিছু কি বলতে চান অর্পণ ভাই? আপনার কথা বোঝা যাচ্ছে না। অর্পণ ভাই, আপনার কথা আসলে বোঝা যাচ্ছে না, আপনি বরং কোশ্চেনটা একটু লিখে দেন, হ্যাঁ, আমি মেসেজ করে রিপ্লাই করব। অতনু চক্রবর্তী দা আছেন, অতনু দা হাত তুলেছেন, কিছু বলতে চান? হ্যাঁ, আমার একটা কোশ্চেন হচ্ছে যে এই লেখার
যে স্ট্রাকচার গুলো, এগুলা কি এরকম কিছু করা যায় কিনা যে ধরো যারা মোটামুটি অনেক মানে ধরো যাদের লেখা আমরা অনেক ক্ষেত্রে কাইন্ড অফ খুব গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরি, স্পেশালি আব্দুল্লাহ আল মুদির লেখা হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, বা যদি কলকাতার বাংলা লেখার ক্ষেত্রে এরকম কিছু আছে যে ধরো তুমি যদি খুব ভালো হয় যে ধরো কোনো একটা লেখাকে স্ট্রাকচারাইজ করে তুমি একটা লেখা লিখলে, যে ওই লেখাটাকে হচ্ছে ডাইসেক্ট করে যে ওরা আসলে কিভাবে একটা টপিককে ভেঙে 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 এক্সপ্লেইন করছে, এটা কি করা যায় কিনা, এটা করতে পারো কিনা, তাহলে মনে হয় আরো একটু ভালো হয়। যে ধরো মানে মানে ডেফিনেটলি এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট লেখা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচারে থাকে, বাট মানে মোটামুটি থট প্রসেসটা কিভাবে আসলে এক্সপ্রেস করা হয় ওই স্ট্রাকচারাইজড ওয়েটা, তাহলে আসলে একটু বুঝতে সুবিধা হবে সবার জন্য। এটা কি করা যায় কিনা? এটা আসলে আজকের সেশনটাই আমি করতে যাচ্ছি না। যদি এখানে সবাই আগ্রহী হন তাইলে আসলে পরে আরেকবার একটু সময় নিয়ে করতে হবে। এটা আজকে কেন করতে যাচ্ছি না, কারণ হচ্ছে যে অতনুদা অনেক ধন্যবাদ কথাটা বলার জন্য। মানে একদম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হইতো, ভালো হইতো যদি আমরা একদম ধরে ধরে এগুলা বলতে পারতাম। বাট ঝামেলাটা হইতেছে যে এখন যদি আব্দুল্লাহ মুতি স্যারের লেখাটা আমি ডাইসেক্ট করতে যাই এবং প্যারালালি বা আমি যদি আরো একটু অন্য কিছু করতে চাই, তাহলে আসলে যে পরিমাণ সময় লাগবে, অলরেডি তো 10টা 12 বাজে, এটা আসলে কভার করাটা একটু টাফ হয়ে না যাবে। না, ঠিক আছে, আমি এখনই করতে হবে এটা বলতেছি না আর কি, মানে পরবর্তীতে মানে ডাইসেক্ট মানে বলতে চাচ্ছি মোর লাইক এ রিভিউ টাইপ অফ থিং, যে হ্যাঁ দেখো হ্যাঁ, মানে উনি কিভাবে এই বলছে জিনিসটা এইভাবে কথাটা আর কি। করতে হবে। হ্যাঁ, হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওইটাই বলতেছিলাম আর কি। খুব ভালো হয়েছে, অনেকদিন পরে তোমার প্রেজেন্টেশন শুনলাম, রিয়েলি রিয়েলি গ্রেট। থ্যাংক ইউ দাদা। আরো একজন হাত তুলেছেন, এমডি বদরুল আমিন ভাই, কি কিছু বলতে চান? আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আসলে আপনার সাথে আমার মানে খুব একটা পরিচিত না আপনি, বাট আমার ওই যে নাইয়ান ভাইয়ের পেজে ছিল, এখান থেকে আর কি আপনার এটা দেখলাম। তো আচ্ছা। মানে আমি সেশনটা পুরোপুরি আর কি থাকতে পারিনি, বাট মোটামুটি আর কি দেখলাম। আর ওই আপনাদের মনে হয় ইউটিউব চ্যানেল আছে, ওইটা কি, এটা কি ওখানে আপলোড করা হবে? তাসমি জি আপু। জি ভাই, আমাদের আজকের সেশনটাতে যারা ছিলেন না অথবা পুরাটাতে ছিলেন না, পরবর্তীতে হচ্ছে দেখতে পারবেন। সেশনটা শেষে ভিডিওটা একটু এডিট করে পরে ক্যামেরা ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আচ্ছা, ধন্যবাদ। না ভাই, আপনাকেও ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। যারা মোটামুটি লেখালেখি করতে চায় তাদের জন্য এটা আসলে হেল্পফুল হবে আমার মনে হয়। বাট আমরা যারা ওই যে লেখালেখি করি কিন্তু এটা রিভিউ করার মতো লোক থাকে না, এইটার ব্যাপারে কিছু করা যায় কিনা একটু ভেবে দেখতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এটার খুব সহজ একটা সমাধান আছে, কিন্তু পথটা একটু কঠিন। সমাধানটা হচ্ছে যে বাংলাদেশে অ্যাটলিস্ট কিছু ম্যাগাজিন আছে, কিছু ব্লগ আছে, বিজ্ঞান ব্লগ আছে, আমি জানি বিজ্ঞান চিন্তা আছে, এরকম আরো বেশ কয়েকটা ব্লগই আছে। এগুলোতে আসলে একটু টুকটাক করে লেখা পাঠাতে পারেন। ক্যামসাস্টো কিছুদিন আগে আহ, একটা ক্যামসাস না, সরি, ট্যাকিওনো একটা ম্যাগাজিন হচ্ছে বের করছিল, ওদের ই ম্যাগাজিন ট্যাগাজিন হচ্ছে। এরকম আসলে বেশ কিছু জায়গা আছে, মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, এবং এই প্ল্যাটফর্ম গুলোতে যদি আপনি লেখা টেখা দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে লেখাটা পাবলিশ হোক বা না হোক, আপনার লেখাটা রিভিউ হবে। রিভিউ হয়ে আপনি হয়তো সবসময় অ্যান্সার পাবেন না। বাংলাদেশের বাস্তবতা এটা আসলে সম্ভব হয় না সবসময় যে মেল করে জানানো যে ভাই আপনার লেখাটা এই কারণে আসলে পাবলিশ হয় না, এটা আসলে সবসময় জানানো সম্ভব হয় না। কিন্তু আপনার লেখাটা যদি মোটামুটি ভালো হয়, এইটা নিশ্চিত যে আপনার লেখাটা পড়ে ওই এডিটর আপনাকে জানাবেন যে লেখাটা পাবলিশ হইতেছে, অথবা আপনাকে জানাবেন যে এইটুকু কারেকশন হয়তো করা দরকার, বা এইভাবে করলে হয়তো ভালো হইতো। তো এই ধরনের ফিডব্যাক আসলে আপনি সহজে পাইতে পারেন ম্যাগাজিনের জন্য। আর এটা ছাড়া আসলে এখন অনলাইন তো আছে, সোশ্যাল মিডিয়া আছে, আপনি চাইলে নিজস্ব সাইটে লিখতে পারেন। এরকম অনেক রকম জিনিসপত্র আছে আর কি। কিন্তু এটা ঠিক যে আমাদের এখানে তো আসলে এই যে সায়েন্স ম্যাগাজিনের নাম বলছি, মানে কর গোনা যায়।
তো এটা আসলে আরো বেশি হইলে অবশ্যই ভালো হইতো সবার জন্যই। এখন এইটা তো আসলে আমাদেরই উদ্যোগ নিতে হবে। আমরাও চেষ্টা করতেছি, এখানে যারা আছেন তাদের অনেকে এই বিষয়ে কাজ করতেছেন। এই যে ক্যান্সার এই আয়োজনটা করছে, এটাও তো আসলে একটা উদ্যোগ। তো অনেকে চেষ্টা করতেছেন, আরো অনেক মানুষ আগে আসলে আমরা হয়তো হাঁটি হাঁটি পা পা করে আরেকটু আগাইতে পারবো আর কি। জি ভাইয়া, উম, ধন্যবাদ। আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এটা একটা আবদার আর কি, যে বাংলাদেশের বইয়ের দাম কিন্তু এখনো অনেক বেশি। স্টুডেন্টরাই তো বই পড়বে, জাতি গঠন করবে তারা, মোটামুটি কিন্তু দেখা গেল যে এত বইয়ের দাম যে মানে বই কিনতে পারবে না। এই ইস্যুটা নিয়েও একটু মাঝে মাঝে বললেন আর কি, যেহেতু যদি সময় হয়। আহ থ্যাংক ইউ ভাইয়া। মানে আমার ধারণা আমরা যারা লেখালেখি করি বা করতে চাই সবাই আসলে প্রকাশকদেরকে এই ব্যাপারে বলি, কিন্তু এটা আসলে লেখকদের হাতে থাকে না। মানে সিনেমায় যেরকম যে ধরেন ডিরেক্টর চাইলেই সবকিছু করতে পারে না, আসলে প্রডিউসারের একটা সে আছে। বা জ্যাক স্নাইডার চাইলেই যেমন ধরেন নিজের ইউনিভার্স নিয়ে অনেক কিছু করতে পারে নাই। ভালো মন্দর কথা বলতেছি না, জাস্ট সেইং আর কি, যে ওইটা যেমন করা যায় না, লেখকরাও আমরা আসলে সেইটা সবসময় করতে পারি না আর কি, অনেক কিছু। আচ্ছা, লিখিত প্রশ্নগুলোর উত্তরে আমি একটু পরে যাই। আরেকজন হাত তুলেছেন ভাইয়া, মুনতাকিম রাজীব ভাই, কি কিছু বলতে চান? হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম। উচ্ছ্বাস ভাই, আপনি হচ্ছে প্রাথমিক প্রথম দিকে যে লেখালেখি করতেন আর কি, শুরুর দিকে, তো তখন হচ্ছে আপনি বিজ্ঞান বিষয়ক লেখাগুলো আর কি কিভাবে সাজাতেন, বা সেটা হচ্ছে আহ, মানে লেখাগুলো কোথা থেকে আর কি কালেক্ট করতেন, সোর্স গুলো কিভাবে সাজাতেন, সেটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আমি যখন লেখালেখি শুরু করছি তখন আসলে বাংলায় বিজ্ঞান লেখার মানুষ যারা ছিলেন, আহ অতনু চক্রবর্তী একজনের নাম বললেন, যে আব্দুল্লাহ আল মতি, ওনার লেখা। আমরা যখন বড় হইতেছি তখন আব্দুল্লাহ আল মতির লেখা তো ক্লাসিক হয়ে গেছে ততদিনে। তখন লিখতেছেন মুহাম্মদ জাফর ইকবাল, তখন লিখতেছেন ফার্সি মান্নান মোহাম্মদী। তো আমরা আসলে তাদের লেখাগুলো পড়ছি, পড়ে পড়ে একটু একটু করে শেখার চেষ্টা করছি। তখন তো স্মার্টফোন ছিল না, তো আমরা আসলে বইপত্র পড়ে বা টুকটাক ম্যাগাজিন পড়েই আসলে যা ডাটা পাইতাম কালেকশন করার চেষ্টা করতাম। তো আমার নিজের পার্সোনাল লেখালেখি নিয়ে একটা ফিলোসফি আছে। ফিলোসফিটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে আমি বিশেষজ্ঞ হইতে পারবো না, এবং আমার আসলে মানে বিশেষজ্ঞ হওয়ার জন্য যেই ট্রেড গুলি লাগে এগুলির অনেকগুলি আসলে আমার নাই। কিন্তু আমি আসলে প্র্যাকটিক্যালি কাজ করার মানুষ আর কি। যেমন ধরেন আমি হয়তো একটা ইভেন্টের সবকিছু জানি না, বাট আপনি আমারে বললেন যে ইভেন্ট নামায় দিতে হবে, তো আমি হয়তো ঝাঁপায় পড়ে ইভেন্টটা নামায় ফেলার চেষ্টা করব। তো লেখালেখির ক্ষেত্রে আমার ফিলোসফিটা হচ্ছে যে আমি যতটুকু জানি সেইটুকু মানুষের আসলে জানানো আর কি। তো আমরা তখন বইতে টুকটাক যা যা পড়তাম বা ম্যাগাজিনে যা যা পড়তাম সেগুলো নিয়ে নিজের আড্ডা দিতাম। হয়তো আমার বন্ধুই আসলে একাডেমিক বইয়ের একটা কিছু পড়া বুঝতে পারতেছে না, কিন্তু আমি হয়তো ওই আউট বইটা পড়ার কারণে বুঝতে পারছি, তখন হয়তো তারে বুঝায় বলতাম। ওইরকম করতে করতেই এক সময় মানে লেখালেখি শুরু করছি আর কি। তো তখন লেখাটা আসলে কিভাবে গুছাইতাম, আহ, ওই যে আমার লেখালেখি নিয়ে যে সেকেন্ড যে ফিলোসফিটা সেটা আমি স্লাইডে দেখাইছি আর কি, যে মুখের ভাষায় লেখাটা। তো আমার মনে হয় যে আমি এখনো আমার মুখের ভাষার কাছাকাছি লিখি আর কি, প্রমিত লিখি, কিন্তু মুখের ভাষার কাছাকাছি লেখার চেষ্টা করি আর কি। তো ওইটা আমার মনে হয় খুবই হেল্পফুল। মানে ধরেন আপনি একটা ম্যাগাজিনে লিখবেন আর কি, ঠিক আছে, কথার কথা আপনি বিজ্ঞান চিন্তাতেই লিখতে চাচ্ছেন। আপনার আসলে সাহিত্যটা করাটা পরের কাজ, সাহিত্য আসলে দরকার নাই। আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনার যে আইডিয়াটা ওইটা পরিষ্কারভাবে বুঝানো মানুষকে। তো আপনি একজন ভালো সায়েন্টিস্ট, ভালো বিজ্ঞানী, আপনি যদি আপনার আইডিয়াটা পরিষ্কারভাবে বুঝাইতে পারেন, এডিটর সেটা এডিট করে নিবে, এটা হচ্ছে এক জিনিস। আর উল্টা ভাবে আপনি খুব ভালো বিজ্ঞানী কিন্তু আপনি এত দুর্বোধ্য একটা লেখা লিখছেন যেটা আসলে এডিটর এডিট করে আসলে মানে জিনিসটা হবে না আর কি। সো অনেক ক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ হইলেও আপনার লেখাটা হয়তো ওই এডিটর পাবলিশ করতে পারবেন না। এবং পপুলার সায়েন্স নিয়ে নীল ডিগ্রেস টাইসনের একটা কথা কথা আছে, করোনার সময় সে এটা নিয়ে কথাবার্তা বলছিল আর কি, যে অনেক বড় সায়েন্টিস্ট পপ সায়েন্সে মনে করে যে এটা আসলে কিছুই না, মানে খুবই ফাও একটা জিনিস। কিন্তু নীল ডিগ্রেস টাইসন আসলে বলতে যাচ্ছেন যে গবেষণার পাশাপাশি পপুলার সায়েন্স লেখালেখি করা বা পপুলার সায়েন্স মানুষের বোঝানোটা আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই কারণে
এটা কিন্তু আপনারা কেন লিখবেন সেটা আমি বলতেছি না, এমনি নীল টাইসনের কথাটা বলতেছি। সেটা এই কারণে যে সাধারণ মানুষ যদি নাই বোঝে যে পপুলার সায়েন্স মানে সায়েন্সের গুরুত্বটা আসলে কি, সাধারণ মানুষ যদি না বোঝে যে ভ্যাকসিনের গুরুত্ব কি, তাইলে আসলে মানুষের ট্যাক্সের টাকা এখানে বিনিয়োগ করা যাবে না, সরকার এখানে বরাদ্দ দিতে পারবে না, সেই কারণটা জাস্টিফাইড হবে না। যে মানুষটা সংসদে বৈশা সিদ্ধান্ত নিতেছে, সে যদি না জানে ওই জিনিসটা কিভাবে কাজ করে, তার কাছে যদি জিনিসটা পৌঁছানো না যায়, তাহলে আসলে আপনি বরাদ্দ পাবেন না, এবং তার কাছে পৌঁছাইলে সহজভাবে পৌঁছাইতে হবে। যে বাচ্চাটা সায়েন্সে আসবে, যারা আসলে ভবিষ্যতে বিজ্ঞানী হবে, তারা যদি আপনি সহজ ভাষায় বুঝাইতে না পারেন যে জিনিসটা কি, তাইলে আসলে সে কখনো বিজ্ঞান নিয়ে আগ্রহী হবে না। সো রিচার্ড ফাইনম্যানের একটা কথা আছে যে প্রাথমিকভাবে আমরা যখন শিখাবো, তখন হালকা ভুল শিখাইলেও কোনো সমস্যা নাই। হালকা ভুল মানে ভুল না, হালকা ভুল মানে 100 ভাগ শুদ্ধ না হয়ে কাছাকাছি জিনিসটা শেখানো। যেমন আইনস্টাইনের থিওরিতে যে ভর আসলে পরিবর্তনশীল বা পরিবর্তন হইতে পারে, সেই কথাটা আসলে আমার প্রাথমিকভাবে বলার দরকার নাই। ভরের কনস্ট্যান্ট ধরে নিউটনিয়ান থিওরি, ক্লাসিক্যাল মেকানিক্স শিখায় ফেলাটা এটা ওকে, মানে সহজ থেকে শুরু করাটা ওকে। যেটা শুরু করবে সে পড়তে পড়তে আসলে ধীরে ধীরে দূরে যাইতে পারবে। সো এবং ফাইনম্যান এই কথাটা বলতেছেন একটা একাডেমিক ক্লাসে আর কি। তো ওই যে প্রসঙ্গে বলতেছিলাম, আপনি যদি কিছু বলতে চান আপনার মুখের ভাষায় আপনি যেটা বলেন সেই কথাটা লিখা ফেলেন। লিখার পরে আপনি সেই লেখা নিয়ে কাটাকুটি করেন। আপনার কোনো এডিটর থাকলে, বন্ধু বান্ধব থাকলে তাকে বলেন, দেখতে বলেন, বা কোনো ম্যাগাজিনে যদি লেখা পাঠাইতে চান সাহস করে লেখাটা পাঠায় দেন। এইটা হচ্ছে কাজ। কিন্তু আপনার প্রধান কাজ সাহিত্য না, ভাষা না, অন্য কিছু না, আপনি আপনার মুখের ভাষায় জাস্ট আইডিয়াটা প্রকাশ করেন, এটা। থ্যাংক ইউ। শরীফুল ইসলাম ভাই কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল অ্যাকচুয়ালি। জি আমি হচ্ছে কোনো কিছু টপিক সিলেক্ট করার পরে, বা আমি যদি একটা টপিক সিলেক্ট করি, তো আমি পার্সোনালি দেখা গেছে যে ওই টপিকের উপর একাধিক পেপার অথবা হচ্ছে বিভিন্ন ম্যাগাজিনের পপ সায়েন্সের জন্য লেখা, এগুলো কালেক্ট করি। কিন্তু করার পর দেখা যায় যে এগুলো মানে পড়ার পর অথবা হচ্ছে সবগুলো ইনফরমেশন যদি আমি অ্যাকুমুলেট করি, তো আমার কাছে সবটা একটা জগা খিচুড়ি মনে হয়। আমি ইনফরমেশনটা জানি, মানে আমি নির্যাসটা ধরতে পারতেছি, বাট ওইগুলোকে অ্যাকুমুলেট করে নিজের মতো করে একটা ফ্রুটফুল লেখা বা সাজানো, এই কাজটা একটু কঠিন মনে হয়। তো এটা আসলে কিভাবে করা যায়, বা আপনারা আসলে কিভাবে করেন? আচ্ছা, এইটার হচ্ছে সহজ উত্তরটা হচ্ছে ওই ফরম্যাটটা ফলো করা। একটা বেসিক ফরম্যাট তো আমি দেখালাম, এটা একটা ভালো লেখার জন্য যে হুক থাকতে হয় বা ব্যাকগ্রাউন্ড থাকতে হয় যেগুলো আছে। কিন্তু এটা চেয়ে আপনার লেখার বেসিক হচ্ছে, একদম বেসিক স্ট্রাকচার হচ্ছে 3টা প্রশ্নের উত্তর: কি, কেন, আর কিভাবে। তো ধরেন আপনি একটা বিষয় নিয়ে অনেক পড়াশোনা করছেন, করার পরে আপনার আসলে মনে হচ্ছে যে জিনিসটা আসলে মানে কি হইলো, তখন আপনি আসলে প্রথমে লেখেন মানে কি, আপনি আসলে কি পড়লেন বা কেন পড়লেন। ঠিক আছে? আহ, ধরেন আপনি হয়তো ফিজিক্সের একটা টপিক নিয়ে কথা বলতে চান, অথবা আপনি হয়তো ভ্যাকসিন জিনিসটা নিয়ে আলাপ করতে চান, এটা নিয়ে আপনি অনেকগুলো পেপার পড়ছেন যে এমআরএনএ ভ্যাকসিন কি। তো এমআরএনএ ভ্যাকসিন কি সেটা আসলে আপনি লিখে ফেলেন। সেকেন্ড কাজ হচ্ছে যে জিনিসটা কিভাবে কাজ করে, তো আপনি কোন কোন জায়গায় পড়ছেন ওই জিনিসপত্রগুলো, মানে কিভাবে কিভাবে কাজ করে, কতটুকু কতটুকু বুঝে পড়ছেন, ওইটুকু লিখে ফেলেন। এবং এই যে ভ্যাকসিনটা, এই এই যে এমআরএনএ ভ্যাকসিনটা, এটা আসলে কেন করা হইতেছে, এর গুরুত্বটা আসলে কি, ওইটা আপনি লেখেন। লেখার পরে এরপর হচ্ছে আপনি ওই লেখালেখি যে বেসিক ফরম্যাটটা, যে এমআরএনএ ভ্যাকসিনের কাজ করা হইতেছে, এটা আপনি বললেন। তো আপনার আসলে একটা হুক দিতে হবে, তখন আপনি ওই জিনিসটা আসলে খুঁজে দেখতে পারেন যে এমআরএনএ ভ্যাকসিন নিয়ে আসলে একটা ইন্টারেস্টিং গল্প আছে কিনা। সেই গল্পটা হয়তো আপনি মানুষের শোনায় লেখাটা শুরু করতে পারেন। মানে সেকেন্ড স্টেপে, প্রথম স্টেপে তো আপনি লিখে ফেললেন যে কি, কেন, কিভাবে। এবার আপনি প্রথমে হয়তো মানুষের একটা গল্প শোনাইতে পারেন লেখাটা যখন মডিফাই করতেছেন তখন। এরপরে আপনি সেটার জন্য ইনাফ ব্যাকগ্রাউন্ড দিলেন যে এমআরএনএ কি, ভ্যাকসিনটা কেমনে আসলো, কেন আসলে সায়েন্টিস্টরা ইন্টারেস্টেড হইলো এই জিনিসে। এরপর হয়তো আপনি নতুন যে জিনিসটা, যে কাটিং এজ, যে এমআরএনএ দিয়ে যে এই ভ্যাকসিনটা বানানো হইতেছে, আগে কেমনে বানানো হইতো, এখন কেন এটা দিয়ে বানানো হইতেছে, এবং কি কি, সেগুলো নিয়ে আলাপ করলেন। তারপর আসলে আপনি লেখাটা শেষ মানে ইতি টানলেন আর কি, যে আপনার বক্তব্য আসলে যেটা, সেটা বইলে আসলে আপনি ইতিটা টানলেন। তো এটা আপনি করতে পারেন। কিন্তু ওই যে মানে কাজটা হচ্ছে প্রাইমারিলি যে কি, কেন, কিভাবে এটা লেখা ফেলা, এবং লেখার সময় এটা চিন্তা না করা যে মানে লেখাটা অনেক ভালো হইতে হবে বা এটা না, মানে আপনি যতটুকু বোঝেন ওইটা লিখা ফেলা আর কি, এটা হচ্ছে কাজ।
কারণ ওই যে যেটা একদম শেষে স্লাইডে দেখাইলাম আর কি, যে সাদা খাতাতে এডিট করা যায় না। তো আগে লেখা ফেলেন, তারপর আসলে বাকিটা। আচ্ছা, আমার মনে হয় হোস্টরা তো এখানে আছেন, তবু আমি একটু ছোট্ট করে যে লেখালেখি প্রশ্নগুলো আসছে মেসেজে, এগুলোর একটু উত্তর দিই। অভিরাহান ভাই লিখছেন যে বিজ্ঞান বিষয়ক লেখালেখি কিভাবে শুরু করতে হয়, লেখার জন্য তথ্য কিভাবে গুছাতে এবং খুঁজতে হয়, এইসব বিষয় জানার জন্য জয়েন করছি। আচ্ছা, এই বিষয়গুলো তো মোটামুটি আলাপ আলোচনা হয়েছে, মানে হোপফুলি ভাইয়া ওনার প্রশ্নগুলোর অ্যান্সার পাইছেন। আর এক কেম শাহরিয়ার ভাই বলছেন যে কিভাবে একটা লেখাকে আর্ট পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। আমার মনে হয় যে আর্ট পর্যায়টা নিয়ে আসলে আলাপ করার জন্য যে ইনডেপথ জ্ঞান দরকার প্লাস যে রকম ডিসকাশন দরকার, সেটা আসলে এখন করাটা একটু কঠিন হবে। কিন্তু যে কোনো কিছু আর্ট পর্যায়ে নিয়ে যাইতে হইলে আমার মনে হয় যে গ্রেডদের লেখাটা একটু পড়া দরকার, যে গ্রেডটা আসলে কি করতেছেন, মানে আপনি আসলে যার মতো করে লিখতে চাইতেছেন, অথবা যারে পাস করে যাইতে চাইতেছেন, অথবা যার ফিলোসফি আপনার ভালো লাগতেছে, সেই লেখাগুলো আপনি আসলে পড়তে পারেন। মানে আমি তাই করি আর কি, সেই হিসাবে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, সবার জন্য হয়তো বিষয়টা এরকম নাও হইতে পারে, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে সেইটা যদি আপনি করতে থাকেন, তাহলে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আপনার হয়তো ওই জিনিসটা চলে আসবে। এবং আরেকটা জিনিস যেটা ভাই বলছেন, কে এম শরীয়তুল্লাহ ভাই, যে টুকটাক লেখালেখি করেন কিন্তু লেখা আসলে সন্তুষ্টি লাগে না খুব একটা, এটা আমার মনে হয় খুবই ভালো লক্ষণ যে আপনার সন্তুষ্টিটা আসে না। স্টিভ জবসের যে কথাটা আছে যে ক্ষুধার্ত থাকো, দরিদ্র থাকো, এরকম একটা কথা সম্ভবত আছে। তো মানে ক্ষুধার্ত বা হাংরিনেস জিনিসটা তো আসলে মানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া, মানে ভাত খাইতেছেন কিনা, ওই ক্ষুধার বিষয়টা না, শুধু এটা হচ্ছে যে আপনি আপনার কাজে আসলে ইমপ্রুভ করতে চাইতেছেন কিনা। তো আপনি যদি একটা লেখা খুব সন্তুষ্ট হয়ে যান, তাইলে এটা আমার মনে হয় একটু প্রবলেমেটিকই। তার চেয়ে আপনি লেখাটা লেখা যদি নিজে সন্তুষ্ট না হন, বাট মানুষ যদি আপনার লেখা পড়ে যদি বলে যে লেখাটা ভালো হয়েছে, দ্যাটস মাচ মোর গুড থিং আর কি। তারপরও সন্তুষ্টি বলতে আসলে যদি এইটা বুঝে থাকেন যে আপনি জাস্ট লেখাটা লিখে তৃপ্তি পাইতেছেন কিনা, যে আপনি একটা লেখা লিখলেন, সেইটা লেখা যদি আপনি তৃপ্তি পুরোপুরি না পান, তাইলে আপনার হয়তো আরো একটু পড়তে হবে, বা আপনার হয়তো নিজের স্টাইলটা আরো একটু ফিগার আউট করতে হবে, এইটুকু। কিন্তু সেটাকে আসলে আর্ট পর্যায়ে কিভাবে নিয়ে যাওয়া যায়, আমার মানে আমি আসলে আর্টের কথাটা বলতে পারতেছি না, বাট আপনার জন্য হয়তো যদি মার্জিনে মন্তব্য না পড়ে থাকেন ভাইয়া, তাহলে হয়তো একটু চেক করে দেখতে পারেন আর কি। আর যদি অলরেডি পড়ে ফেলেন, তাহলে আমার মনে হয় যে আপনি সায়েন্স লেখা যেহেতু সন্তুষ্টিটা আসতেছে না, আপনি গল্প উপন্যাস পড়ার দিকে একটু ফোকাস করতে পারেন লেখালেখির প্যারালালি। এতে একটা ভালো জিনিস হবে, মানে আমি যখন অনুবাদ করি তখন আমি মাঝে মধ্যে একটু হুমায়ুন আহমেদের লেখা বা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়ার চেষ্টা করি। এতে যেটা হয় সেটা হচ্ছে আমার নিজের যে মেন্টাল স্টাকনেসটা আছে, আমি যে আটকে যাইতেছি নিজের কাজের ধরনের মধ্যে, ওইটা থেকে আমি হয়তো একটু বের হইতে পারি। সো আপনি যেহেতু সায়েন্স নিয়ে কাজ করেন, আপনি হয়তো ওইটার বাইরে যায়, বা আপনি যেহেতু নন ফিকশন নিয়ে কাজ করেন, ওইটার বাইরে যে একটু ফিকশন পড়তে পারেন, দেখতে পারেন, ঘাটতে পারেন লেখার সময় আর কি। মানে এমনিতে হয়তো ইন জেনারেল পড়েন মজার জন্য, সেটা না, আপনি একটা সিরিয়াস লেখা লিখতেছেন, লেখাটা লিখা ঠিক তৃপ্তি পাইতেছেন না, তখন একটু গ্যাপ নিয়ে আপনি হয়তো ওইটা করতে পারেন, তাহলে মেবি ভালো হইতে পারে আর কি, মানে এক্সপিরিয়েন্সটা হয়তো একটু ভালো হইতে পারে আপনার। থ্যাংক ইউ ভাইয়া প্রশ্ন করার জন্য। রনক শাহরিয়ার ভাই একটা প্রশ্ন করছেন যে বিজ্ঞান চিন্তাতে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেন ম্যাগাজিন প্রকাশের ক্ষেত্রে। তো স্টেপ বাই স্টেপ আমরা কি কি ফলো করি, এটা আসলে পুরো জিনিসটা বলা তো আসলে পসিবল না, বাট খুব বেসিক স্ট্রাকচারটা হচ্ছে যে আমাদের কাছে যে কোনো লেখা যদি আসে, সেটা ইমেইলে আসুক বা চিঠিপত্রে আসুক, আমরা আসলে লেখাটা পড়ি। একটা লেখা পড়ার পর সেই লেখাটা যদি এডিট করে পাবলিশ করার মতো জায়গা থাকে, আমরা সেই চেষ্টাটা করি। আর যদি দেখা যায় যে সেই লেখাটা আসলে পাবলিশ করার মতো না, তাহলে আসলে অনেক সময় আমরা ফিডব্যাক দিই, যদি মনে হয় যে ফিডব্যাক দেওয়ার মতো বা এই লেখককে আমরা আসলে পার্সু করতে চাই, তখন আসলে আমরা দিই। সবসময় হয়তো আমরা ফিডব্যাকটা দিতে পারি না। তো এটা একটা মানে বিজ্ঞান চিন্তার ক্ষেত্রে আমি দেখছি যে এটা একটা অ্যাকচুয়াল প্রবলেম। সব জায়গায় হয়তো এটা নাই, বা অনেকের হয়তো অর্গানাইজেশন স্ট্রাকচারটা হয়তো আরো গুছানো বা অ্যামেজিং, আমাদের জন্য এটা না। মানে ধরেন এত লেখা আসতেছে যে সব হয়তো আমরা
ফিল্টার করে বা পড়ে শেষ করতে পারতেছি না। এই জন্য কারো লেখার ফিডব্যাক দিতে হয়তো আমার 1 সপ্তাহ লেগে যেতেছে বা আরো বেশি সময় লেগে যেতেছে। এতে হয়তো অনেকে বিরক্ত হয়ে যান, বাট বিজ্ঞান চিন্তা অ্যাটলিস্ট আমরা সব লেখা আসলে পড়ি। তো এটা হচ্ছে একটা স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমরা লেখাটা এডিট করি। এডিট করার সময় আমরা চেষ্টা করি যে জিনিসটা এডিটেবল কিনা এটা আগে এনশিওর করতে। যদি দেখি যে জিনিসটা এডিটেবল না, কিন্তু লেখাটা ভালো বা লেখকের আইডিয়াটা ভালো, তখন আমরা লেখককে বলি যে এটা একটু মডিফাই করে দেন। আর যদি দেখি যে এটা এডিটেবল, মানে নিজেই আমরা তাহলে এডিট করে নিয়ে লেখককে হয়তো বলি যে ভাই লেখাটার এই অবস্থা আছে, একটু দেখা দেন যে আমরা আসলে এরকম ইয়া করছি, এটা ঠিক আছে কিনা। তো তার যদি কোনো ফিডব্যাক থাকে উনি আবার ফিডব্যাকটা দেন। এটা হচ্ছে প্রসেস আর কি। আর আরো কিছু প্রসেস আছে যেগুলো আসলে এখানে আলাপের বিষয় না, যেমন প্রুফ দেখা হবে, সম্পাদক যাচাই করবেন, এটা করবেন। সেটা আসলে অ্যাজ এ রাইটার আপনার বা আমার লেখালেখির মানে সিস্টেমের সাথে জিনিসটা জড়িত না। সো ওই দিকটায় আমরা গেলাম না, লেখালেখির বিষয়টা নিয়ে আমরা বললাম আর কি। সো এটা আমার মনে হয় ইন জেনারেল সব জায়গায় প্রসেসটা এরকমই। আপনি যদি অন্য কোথাও লিখতে চান তাহলেও হয়তো এটা করতে পারেন আর কি। একজন বলছেন যে রিসার্চ পেপার কিভাবে লিখতে হয় এসব বিষয়ে জানতে চাই, সামিয়া আপু। আপু আজকে তো আসলে রিসার্চ পেপার নিয়ে একটু আলাপ করাটা টাফ, কারণ এই টপিকটা এটা ছিল না। সো আপনার কোয়েরিটা আমি একটু স্কিপ করে গেলাম। নাফিসা আপু বলছেন যে অ্যাজ আই এম ওয়ার্কিং অ্যাজ আ কন্টেন্ট রাইটার আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট রাইটিং অ্যান্ড ইটস স্কোপ। তো আমি জানি না আপুর প্রত্যাশা কতটুকু ফিল আপ হয়েছে। আমার মোটামুটি যতটুকু বলা ছিল আমার ধারণা আমি চেষ্টা করছি আর কি। মাঝখানে একটু প্রবলেম হয়েছে আমার স্ক্রিনের, তারপর আশা করি হোপফুলি জিনিসটা ঠিকঠাক হয়েছে। আর অনেকের প্রশ্ন হচ্ছে যে এটা ভিডিওটা পাওয়া যাবে কিনা। ভিডিওটা পাওয়া যাবে। কমেন্ট সেকশনে দেখবেন যে নাহিয়ান ভাই যেহেতু আছেন, আনন্দময় মজুমদারের যে অনুবাদটার কথা আমি বলছি সেটা লিঙ্ক আছে কমেন্টে। পাশাপাশি আপনারা ভিডিও যে ক্যাম্পসাস্টে চ্যানেলে পাবেন সেই ইউটিউব চ্যানেলটার লিঙ্কও দেওয়া আছে এবং পিন করে দেওয়া আছে। লেখালেখির ন্যূনতম কোনো বয়স আছে কিনা অর্পণ দাশগুপ্ত জানতে চাইছেন। লেখালেখির বয়স আছে কিনা ওইটা জাজ করাটা আসলে এইখানের এই আলোচনার আসলে উদ্দেশ্য না আর কি। মানে আপনি লিখতে আগ্রহী, আপনি কেন লিখবেন সেটা, তারপর মানে আপনি কিভাবে লিখবেন সেটা, তারপর লেখাটা আসলে কতটুকু হচ্ছে, কিভাবে কি হচ্ছে, পাবলিশ হচ্ছে কিনা, বা বই লেখাটা আসলে জরুরি কিনা, এগুলো তো আসলে মানে অন্য আলোচনা আর কি। তো ওই আলোচনাটা আমরা এখানে করব না আর কি। যার লিখতে ভালো লাগেন সে লিখবে। এখন সেটা তারপর যে প্ল্যাটফর্মের ইচ্ছা, সে যদি ছাপাইতে চায় ছাপাবে, যার ইচ্ছা হচ্ছে না সে ছাপাবে না। কিন্তু জিনিসটা ভালো বা মন্দ কিনা সেই যে জাজমেন্টটা আছে সেইটা হচ্ছে, ধরেন আমি বিজ্ঞান চিন্তার এডিটর, আমি যখন বিজ্ঞান চিন্তায় কাজ করি সেটার ক্যাপাসিটিতে হয়তো কাজ করতে পারি বা বলতে পারি, বাট সেটা হয়তো এখানে বলাটা অ্যাপ্রোপ্রিয়েট না আর কি। সো এটা আমি একটু স্কিপ করে গেলাম। সুদীপ্ত ভাই বলতেছেন যে আঁকতে পারি ভালো, তবে আপনার মতো আমিও গান পারি না। হাই ফাইভ ভাই, আঁকতে পারেন এটা একটা ভালো দিক অ্যাপ্রিসিয়েটেবল। নূর হাসান মুরাদ ভাই বলছেন বইয়ের নামটা আবার বলুন। আমি এক্স্যাক্টলি জানি না যে ভাইয়া কোন বইয়ের নামটা বলছেন, বাট রেকর্ড যেহেতু আছে হোপফুলি এটা ওকে। যাদের কাছে সেশনটা ভালো লাগছে এটা থ্যাংক ইউ। লিখবো কিন্তু সেটা ভালো হবে না, এই ভয়টা কিভাবে কাটে ওঠা যায় এটা জানতে চাইছেন ফারহান ইশরাক ভাই। আমি আর 5 মিনিট নেব, এর বেশি নিব না আর কি। তো ফারহান ইশরাক ভাই যেটা বলছেন যে লিখবো কিন্তু সেটা ভালো হবে না, এই ভয়টা কাটে ওঠার একমাত্র একটাই সিস্টেম আছে। সেই সিস্টেমটা হইতেছে যে আপনার লিখতে হবে। আপনি লিখলেই একমাত্র আপনার হাতেই অপশন আসবে যে আপনি এটা কাটাইতে পারেন অথবা নাও কাটাইতে পারেন। সেটাও হইতে পারে যে ভয়টা হয়তো আরো জায়গা বসছে, এই মানে প্রবলেমটা হইতে পারে, এই অপশন মানে সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি ভয়টা কাটাইতে চান আপনার আসলে লিখতে হবে, এবং সেটা কাউরে রিভিউ করতে দিতে হবে। আপনার বন্ধু হইতে পারে, অন্য কেউ হইতে পারে, কাউকে আসলে পড়তে দিতে হবে। আর সুদীপ্ত কুমার ভাইয়া আবার জানতে চাইছেন যে আপনি যখন লিখে বিরক্ত বা ক্লান্ত হয়ে পড়েন তখন কিভাবে আবার অনুপ্রেরণা ফিরে পান। তো আমার জন্য আসলে ভাইয়া লেখালেখি জিনিসটা এরকম যে আমি যেটা এনজয় করি আমি আসলে সেটা লিখি। যখন আমার লিখতে ভাল লাগে না তখন আমি আসলে লিখি না। এবং আমার অফিসের ডিউটি আছে, আমার জন্য কোটা নির্ধারণ করা আছে যে আমার লিখতে হবে, এরকমও যদি হইতো তবুও আমি আসলে লিখতাম না।
কারণ লেখালেখি জিনিসটা আমার মনের শান্তির জন্য আমি করি আর কি। তো যেটা কইরা শান্তি পাই না সেটা আসলে করার কোনো মানে নেই। যেমন ধরেন আজকে সেশনটা আমি নিতেছি, এটার অনেক রকম কারণ দাঁড় করানো যায়। একটা কারণ হচ্ছে যে শান্তিটা আর কি, যে মানে এই কাজটা তো আসলে করা যায়, আমি আমি হয়তো অনেক বড় কিছু করতে পারবো না, আমি তো হয়তো এইটুকু করতে পারি, এইখান থেকে করা। তো এই শান্তিটা বা এই কাজটা করার দায়িত্ব ওইটুকু আমি করি। কিন্তু অনেকে নিশ্চয়ই অ্যাকচুয়ালি বিরক্ত বা ক্লান্ত হয়ে পড়েন। যে কোনো ক্ষেত্রে বিরক্ত বা ক্লান্ত হয়ে যদি পড়েন তাহলে আমার মনে হয় একটু ব্রেক নেওয়া উচিত। কিছুটা ডিস্টেন্স মাঝে মধ্যে ভালো কাজে দেয়, এবং তারপর হয়তো সিমিলার বিষয় নিয়ে আবার ইন্টারেস্ট পান কিনা সেটা করা উচিত। পৃথিবী আসলে অনেক বড় জায়গা, আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন, কোনো কিছু জোর করে আসলে আমার মনে হয় আর কি যে করার দরকার নাই। তারপরে যদি আপনি অনুপ্রেরণা ফিরে পাইতে চান, যে কোনো শুধু লেখালেখির ক্ষেত্রে না, যে কোনো বিষয় যদি আপনি অনুপ্রেরণা ফিরে পাইতে চান, আমার ধারণা পড়াটা আসলে খুব ভালো কাজে দেয়। এবং আমার নিজের জন্য পার্সোনালি পড়াটা খুবই সুদিং একটা এক্সপিরিয়েন্স। বিশেষ করে সায়েন্সের জিনিসপত্র, রিচার্ড ফাইনম্যানের লেখা আমি খুবই পছন্দ করি। আমার মন খারাপ হইলে, মন ভালো হইলে, যে কোনো সিচুয়েশনে আমি আসলে রিচার্ড ফাইনম্যানের লেখা পড়তে চাই। এবং এরকম আরো কয়েকজন আছেন, মানিক বন্দ্যোপাধ্যায় আছেন, একদম কিছুই ভালো না লাগলে হুমায়ুন আহমেদের লেখা আসলে পড়া যায়। এরকম আসলে অনেক এক্সাম্পল দেওয়া যাবে। বাট আমার মনে হয় ইন জেনারেল বিষয়টা হচ্ছে আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন বা এবং আপনার যদি অনুপ্রেরণা লাগে তাহলে আপনি আসলে পড়তে পারেন। এবং এইটা খুবই মানে ক্লিশে শোনাইতে পারে, কিন্তু অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে এটা আর কি। আহ লেখক হওয়ার জন্য ন্যূনতম ম্যাচুরিটি হওয়ার স্পেসিফিক বয়স আছে কিনা সেগুলো নিয়ে আমি আসলে আলাপ এখানে করতে চাচ্ছি না। আর আমার মনে হয় মোটামুটি বলা হয়েছে। কাজী তাসনিয়া আপু আছেন, অন্য কেউ যদি কিছু বলতে চান, আমার কথাবার্তা শুনে কোথাও যদি বিরক্তি লাগে সেটাও বলতে পারেন, লিখতে পারেন। তাসনিয়া আপু। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আর যারা এত দীর্ঘ সময় ধরে জয়েন হয়েছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। তো আজকের যে কোশ্চেন পর্ব যেটা ছিল, আশা করি সব ধরনের প্রশ্নের উত্তর আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। আর ক্যাম্প নিয়ে হচ্ছে আমি একটু কথা বলতে চাই, যেহেতু আপনারা অনেকেই বাইরে থেকে জয়েন করেছেন। ক্যাম্পসাস্ট হচ্ছে সাস্টেরই একটি ক্লাব, যেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের গবেষণা এবং প্রচারণায় কাজ করে থাকে। তো এটার অনেকগুলো সেক্টর আছে, পাবলিকেশন সেক্টর আছে, যেটা হচ্ছে এর মধ্যে ম্যাগাজিন পাবলিশ করেছে, পুরোপুরি জ্যোতির্বিজ্ঞান নির্ভর। এর ব্লগ আছে, যেখানে হচ্ছে ব্লগ পাবলিশ করা হয়। এছাড়া স্টাডি সাইকেল সেক্টর আছে, জার্নাল ক্লাব আছে, রিসার্চ সেক্টর আছে, স্কুল প্রোগ্রাম সেক্টর আছে। তো সবকিছু মিলিয়ে ক্যাম্পাসের খুব ভালোভাবেই কাজ করে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞানের প্রচার এবং গবেষণায়। তো যেহেতু পাবলিকেশন সেক্টর ব্লগ পাবলিশের কাজ করে থাকে, আপনারা যে কেউ লিখে দিতে চাইলে ক্যানসাস্টের publication.cansast@gmail.com-এ ব্লগ পাঠাতে পারেন। আর হচ্ছে আর কি যে আমি নিচে হচ্ছে মেসেজে এটার ইমেলটা হচ্ছে দিয়ে দিব। একটু ধন্যবাদ। আর কারো আপু কোনো এটা কি ধরনের শুধু বিজ্ঞান ভিত্তিক লেখায় আপনারা নেন, নাকি অন্য কিছু সাথে থাকে? ক্যাম্পাস যেহেতু অ্যাস্ট্রোনমি নিয়েই কাজ করে, এক্ষেত্রে হচ্ছে অ্যাস্ট্রোনমিটাকে হচ্ছে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয় আর কি। আর এটার সাথে যদি অন্য সায়েন্স আর্টিকেলগুলো কানেক্টেড থাকে সেক্ষেত্রেও হচ্ছে পাবলিশ করা হয়। সেশনটা হচ্ছে আমরা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে।